রাসায়নিক বন্ধন গতদিন আমরা শুরু করেছিলাম, বাট প্রবলেম ছিল, সেটা কন্টিনিউ করা গেল না একটা সময়ের পরে। আজকে আমি প্রথম থেকে আবার বলে যাচ্ছি, একবার ভালো করে শুনে নেবেন, দিয়ে চলে যাব। তাড়াতাড়ি করে একটু টানবো আজকে। বলছে যে হঠাৎ করে রাসায়নিক বন্ধন আমাদের কি দরকার হলো না। প্রথমেই আমি বলে রাখি, পর্যায় সারণীতে আমাদের যে এলিমেন্টগুলো আছে তার মধ্যে নোবেল গ্যাস, নিষ্ক্রিয় মৌল হচ্ছে এই এলিমেন্টগুলো। কারা? যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, এই এলিমেন্টগুলোই হচ্ছে আমাদের নিষ্ক্রিয় মৌল। হিলিয়াম থেকে শুরু করে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন আর অর্গানেশন। কালিটা একটু মোটা স্যার, কালিটা একটু মোটা করুন স্যার, আর কি লাল কালিটাকে এটা করে দিলে তো আরো মোটা হয়ে যাবে বাবা। আচ্ছা, হিলিয়াম নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেশন, এরা সবাই হচ্ছে নিষ্ক্রিয় মৌল। মনে কি রাখতে হবে, হিলিয়াম ছাড়া, এক্সেপ্ট হিলিয়াম, এই হিলিয়াম ছাড়া বাকি যে এলিমেন্টগুলো আছে, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেশন, এদের সবার ভ্যালেন্স সেলে 8টা করে ইলেকট্রন থাকে। 8টা ইলেকট্রন থাকলে কি সুবিধা? বলেছে 8টা ইলেকট্রন থাকলে ওরা সচরাচর আর রিয়াকশান করতে যায় না। 8টা ইলেকট্রন থাকলে সিস্টেম সবচেয়ে বেশি স্টেবল বলে আমরা কনসিডার করি। আচ্ছা, এখানে যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারগুলো দেখতে পাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, এগুলোই হচ্ছে এদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এরা প্রত্যেকটা পর্যায়ে আলাদা আলাদা পর্যায়ে এরা অবস্থান করে আছে, এবং প্রত্যেকটা পর্যায়ের শেষ এলিমেন্ট হলো এই 0 নম্বর গ্রুপ বা গ্রুপ নম্বর 18 শ্রেণীর এলিমেন্টগুলোই হলো প্রতিটি পর্যায়ের লাস্ট এলিমেন্ট। আর ফার্স্ট এলিমেন্ট কারা হবে না, প্রতিটি পর্যায়ের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে গ্রুপ নম্বর 1, আর লাস্ট এলিমেন্টকে কনসিডার করা হয় গ্রুপ নম্বর হচ্ছে 17কে যদি আমরা কনসিডার করি, সেই 17 আর 1, এই 17 আর 1 এর মধ্যে যে ব্রিজ রচনা করে রেখেছে, সেই ব্রিজ রচনা করে রেখেছে আমাদের গ্রুপ নম্বর 18। অর্থাৎ 8-এর পরে 1 থেকে 17, 17-র পরে 18, 18 হলে আবার আমরা 1-এ ফিরে আসবো। জাস্ট রোটেশন করে এটাকে বলা হয় আর কি। তো সেই নোবেল গ্যাসগুলোকে মনে রাখার জন্য আমাদের একটা ছোট এখানে ডায়ালগ আমি দিয়ে রেখেছি, হেনা, নেনা আর করিনা, 0 রানে আউট। এই হচ্ছে ডায়ালগ। এই ডায়ালগ মনে রাখবো। পরপর এলিমেন্টগুলোকে আমরা পরপর গ্রুপ বরাবর মানে এই আমরা পরপর হচ্ছে দেখতে পাবো। আচ্ছা, সবার এইগুলো শোনা যাচ্ছে তো আমার কথাগুলো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে চাপ নেই। ঠিক আছে। তো তাহলে মানে আমরা দেখতে পেলাম কি, নিষ্ক্রিয় গ্যাস যদি কোনো মৌল যদি তার বাইরের সেলে অষ্টক পূর্তি করতে পারে অথবা হিলিয়ামের মতো ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করতে পারে, সেই হয়ে যাবে কেমিক্যালি ইনঅ্যাক্টিভ। তাই রিয়াকশান করার সময় সমস্ত এলিমেন্টগুলো কি মনে রাখে? রিয়াকশান করার সময় সমস্ত এলিমেন্টগুলো মনে রাখে কি না, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে হবে,
এবং তার জন্য তারা দুটো বা তিনটে তাদের যে যোজন কক্ষ আছে সেখান থেকে ইলেকট্রন রিলিজ করতে পারে, অথবা এক বা একাধিক তারা গ্রহণ করতে পারে। করে কি করবে, একটা আকর্ষণ বলের মাধ্যমে সুসংবদ্ধভাবে যুক্ত হয়ে মৌলিক বা যৌগিক অণু বা আয়ন রূপে অবস্থান করে, এবং সেই যে আকর্ষণ বল তাকেই আমরা বলছি রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন তার মানে এক ধরনের বল, ফোর্স অফ অ্যাট্রাকশন। সেটা কি করে তৈরি হচ্ছে না, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার স্বার্থে ওরা রিয়াকশন করতে যায় এবং সেখান থেকে এগুলো তৈরি হয়। না নিষ্ক্রিয় গ্যাস, হঠাৎ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো কেন ওরা চাইছে না, বলছে নিষ্ক্রিয় গ্যাসের আয়োনাইজেশন বিভব বা আয়োনাইজেশন পোটেনশিয়াল, আয়নায়ন বিভবের মান খুব বেশি হয়, আর তাদের ইলেকট্রন আসক্তির মান খুব কম হয়। আয়োনাইজেশন এনার্জি, আয়নন বিভবের মান খুব বেশি, ইলেকট্রন আসক্তির মান খুব কম হয়, তাই এরা স্বাভাবিক অবস্থায় কোনো রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে না। আর যেহেতু এরা কোনো রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, তাই এদেরকে কি বলা হয় না, নিষ্ক্রিয় মৌল হিসাবে এদেরকে চিহ্নিত করা হয়। তাহলে নিষ্ক্রিয় কেন বলা হয় না, তাদের আয়নন বিভবের মান খুব বেশি এবং ইলেকট্রন আসক্তির মান খুব কম, তাই এরা নিষ্ক্রিয় মৌল। এবং পর্যায় সারণীতে এরা কি করে, শূন্য শ্রেণীতে এদেরকে স্থান দেওয়া হয়েছে, এর নাম দেওয়া হয়েছিল শূন্য যোজি। এদের শূন্য শ্রেণীতে স্থান দেওয়া হয়েছিল কেন না, এদের যোজ্যতা 1 মানে যোজ্যতা 0, তাই ওদের শূন্য যোজিতে স্থান দেওয়া হয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি, যে এলিমেন্ট যে গ্রুপে অবস্থান করে সেটাই তার যোজ্যতা। আমাকে ওইটি মনে রাখতে হবে। ব্যাপারটা যোজ্যতার আলাদা ডেফিনেশন আছে। যোজ্যতার আলাদা ডেফিনেশন বলতে বলা হয়েছিল যোজন কক্ষে যতগুলি অযুগ্ম ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার যোজ্যতা। মানে এইটি হচ্ছে যোজ্যতার অ্যাকচুয়ালি ডেফিনেশন, যোজন কক্ষে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। এখান থেকে আমাদের দেওয়া আছে একটা অষ্টক সূত্র। অষ্টক সূত্র কি বলেছিল না, রাসায়নিকভাবে সুস্থিত হওয়ার জন্য কিছু কিছু মৌল বা বিভিন্ন মৌল, বলছে হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম ছাড়া নিজ নিজ যোজন কক্ষে ইলেকট্রনের গ্রহণ বা যোজন কক্ষ থেকে ইলেকট্রনের বর্জন অথবা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস তথা অষ্টক লাভের প্রবণতা দেখায়। বলছে রাসায়নিকভাবে সুস্থিত হওয়ার জন্য তারা নিজ নিজ যোজন কক্ষে ইলেকট্রন গ্রহণ করে অথবা ইলেকট্রন বর্জন করবে। ইলেকট্রন গ্রহণ কারা করবে না, পি ব্লক এলিমেন্ট। যদি পি ব্লক এলিমেন্ট হয় তারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, এরা সবাই হচ্ছে পি ব্লক এলিমেন্ট। আর যোজন কক্ষ থেকে ইলেকট্রন বর্জন কারা করবে না, এস ব্লক এলিমেন্ট। এস ব্লক এলিমেন্ট ইলেকট্রন বর্জন করে দিলেই তার সহজ, আর পি ব্লক এলিমেন্ট সহজে ইলেকট্রন বর্জন করতে চায় না, ও ইলেকট্রন নিতে চায়, গ্রহণ করতে চায়। তাহলে ইলেকট্রন জোড় গ্রহণের মাধ্যমে নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে, এবং এই যে প্রবণতা একেই আমরা বলি অষ্টক সূত্র। বোঝা গেল শান্তনু? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। পরের পেজ চলো। বলছি তড়িৎযোজী যৌগ। তড়িৎযোজী যৌগ কি বলা আছে না, তড়িৎযোজী যৌগ গঠনের সময় ইলেকট্রোপজিটিভ মৌলের পরমাণুটি ক্যাটায়নে পরিণত হয়।
কীরকম ক্যাটায়নে পরিণত হয় জাস্ট আমরা একবার দেখে নেব। আমাদের পরিচিত একটা কম্পাউন্ড নাম হলো NaCl, সবার বাড়িতে আছে, সবাই আমরা প্রচুর ইউজ করি NaClকে। এখানে ধাতু হচ্ছে Na আর Cl হচ্ছে অধাতু। সোডিয়াম S ব্লক এলিমেন্ট, ক্লোরিন P ব্লক এলিমেন্ট। যেহেতু সোডিয়াম S ব্লক এলিমেন্ট, ওর তাহলে 2 8টা একটা, আর 2 8 8 7 8 7 15 2 17 সোডিয়াম। তো সোডিয়াম কি করে তার ওই ইলেকট্রনটাকে ক্লোরিনকে দান করে দেয়, দিলে কি হয় সোডিয়াম হয়ে যায় প্লাস আর ক্লোরিন হয়ে যায় মাইনাস। ক্লোরিন মাইনাস যখন হয়ে যাবে তখন তার বাইরে হয়ে যাবে কত, ক্লোরিন মাইনাসের বাইরে এটা 7 ছিল, তখন হয়ে যাবে 2 8 8। আর সোডিয়াম যখন প্লাস হচ্ছে আমাদের, সোডিয়াম প্লাস হয়ে গেলে কি হবে না 2 আর 8। দেখো দুজনেই নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস পেয়েছে এবং বলেছে কি ইলেকট্রোপজিটিভ, যার ইলেকট্রোনেগেটিভিটি কম সেটাই ইলেকট্রোপজিটিভ, সে সবসময় ক্যাটায়ন কনভার্ট হয়, মানে ইলেকট্রন রিলিজ করে। আর যে ইলেকট্রোনেগেটিভ হয় সে অ্যানায়নে পরিণত হয়। দেখো সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে সোডিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যেহেতু সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যেহেতু ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি তাই ক্লোরিন হয়ে গেছে মাইনাস, সোডিয়াম হয়ে গেছে প্লাস। ফলে কি হয়, এই যে পজিটিভ আর নেগেটিভ আয়নের মধ্যে একটা কুলম্বীয় আকর্ষণ বল কাজ করে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি Na+Cl- এর মধ্যে কুলম্বীয় ফোর্স অফ অ্যাট্রাকশন এখানে কাজ করে এবং ওটা কেলাস গঠন করে। সবসময়ের জন্য আমাদের কি মনে রাখতে হবে, সবসময়ের জন্য আমাদের মনে রাখার বিষয় হচ্ছে এই যে যেখানেই S ব্লক এলিমেন্টের সঙ্গে P ব্লক এলিমেন্ট যুক্ত হবে সব সময়ের জন্য তড়িৎযোজী যৌগ উৎপন্ন হবে। বলছি তাহলে আমাদের S ব্লকের সঙ্গে P ব্লক যুক্ত হলেই তড়িৎযোজী যৌগ উৎপন্ন হবে। তো S ব্লকে কারা আছে সেটা একবার দেখি। S ব্লক গ্রুপ নম্বর 1 যেটা হচ্ছে S ব্লক, অ্যালকালি মেটাল, ক্ষার ধাতু। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, সবার ভ্যালেন্স শেলে একটা একটা করে ইলেকট্রন আছে। আমরা ডায়ালগ পাশে কি লিখে রেখেছি, হালি শহরের পটকা রাবিয়াকে সাজিয়ে ফেরে। এটা হচ্ছে ক্ষার ধাতু গ্রুপ নম্বর 1। হাইড্রোজেনটাকে আমরা এখানে দিয়ে রেখেছি জাস্ট ছন্দ মেলানোর স্বার্থে হাইড্রোজেনকে দিয়ে রেখেছি, কারণ আমরা জানতাম হাইড্রোজেন গ্রুপ 1-এ যেমন অবস্থান করতে পারে ঠিক তেমনি গ্রুপ নম্বর 17 যেখানে আমাদের অবস্থান করে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এই গ্রুপেও হাইড্রোজেন অবস্থান করতে পারে। কারণ গ্রুপ 1-এ যে এলিমেন্টগুলো আছে তাদের মতো তারা যেমনভাবে রিয়াকশান করে সেই রকম কিছু রিয়াকশান হাইড্রোজেন করে। আবার গ্রুপ নম্বর 17-এ যে এলিমেন্টগুলো আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, তাদের রিয়াকশানের মতো বা তারা যে রিয়াকশানগুলো করে তার মতো হচ্ছে হাইড্রোজেন কিছু রিয়াকশান করে। এই জন্য হাইড্রোজেনকে আমরা গ্রুপ নম্বর 17 এবং গ্রুপ নম্বর 1 দুটো জায়গাতে রাখতে পারি।
গ্রুপ নম্বর টু, গ্রুপ নম্বর টুতে যাকে আমরা বলি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এখানে কে কে আছে না, এখানে আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর রেডিয়াম। এখানে এই এলিমেন্টগুলো এই জায়গাতে অবস্থান করে, এটা গ্রুপ নম্বর টু। এরা হলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। সবার ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশন NS2, NS2 জেনারেল ফর্মুলাতে NS2, বাইরের কক্ষে দুটো ইলেকট্রন আছে। এখানে আমাদের ডায়ালগ কি লেখা আছে, এখানে আমরা ডায়ালগ লিখে রেখেছি, বেটি মাগে কার স্কুটার, বাবা রাজি বা বাপ রাজি। তাহলে আমরা এইরকম করে গ্রুপ নম্বর টুকে মনে রাখবো। স্যার হ্যালো। হ্যাঁ, হ্যালো স্যার, শুনতে পাচ্ছি। বলছি আমাদের ম্যাগনেসিয়ামের তো ধরুন ভ্যালেন্সিটা 2, এবার হ্যাঁ। আপনি যেটা বললেন যে সর্বভৌত কক্ষে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, হুম এখানে তার অযুগ্ম ইলেকট্রন, এখানে তো ভ্যালেন্সের 2s বা 3s, হুম তো এখানে যতগুলো ইলেকট্রন থাকবে ততটাই তো তার মানে ততগুলোই তো তার যোজ্যতা হবে। এখানে তার অযুগ্ম ইলেকট্রনটা নেই। অযুগ্ম ইলেকট্রন ম্যাগনেসিয়ামে হবে না। ম্যাগনেসিয়ামের কত? ম্যাগনেসিয়ামের 12। 3s2। এই যে ম্যাগনেসিয়ামের 3s2। হ্যাঁ আচ্ছা, করে দিচ্ছি। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের হচ্ছে অ্যাকচুয়ালি 3s2, হ্যাঁ 3p0। হ্যাঁ। এটা হচ্ছে তার গ্রাউন্ড স্টেট কনফিগারেশন। এইটা হচ্ছে GE, গ্রাউন্ড স্টেট। বলছে ওই ম্যাগনেসিয়াম যদি এক্সাইটেড স্টেটে চলে যায়, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তার মানে তার দুটো অযুগ্ম ইলেকট্রন আছে। আর এই দুটো অযুগ্ম ইলেকট্রন থাকার কারণেই ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2 হয়। স্যার ভ্যালেন্সিটা সবসময় এক্সাইটেড স্টেটেই আমরা কনসিডার করবো, তাই তো? এক্সাইটেড স্টেটে কতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে? না, ভ্যালেন্সিটা এক্সাইটেড স্টেটে সবসময় বিচার করি ব্যাপারটা নয়। এলিমেন্ট ওই সিচুয়েশানে ও ইলেকট্রনটা শো করে। আমরা দুটো স্টেট বিচার করব, গ্রাউন্ড স্টেট আর এক্সাইটেড স্টেট। দুটো হ্যাঁ, স্টেট বিচার করে তার ভ্যালেন্সি আমরা বলতে যাব। এবার ধরুন স্যার যাদের ক্ষেত্রে গ্রাউন্ড, হুম, শান্তনু। ধরুন স্যার লিথিয়াম হ্যাঁ, আমার শুরু হয়ে গেল। 1, টোটাল নেটওয়ার্ক। তা কি হয়েছিল স্যার, লিথিয়ামের কেসটা কি হলো? হ্যাঁ স্যার লিথিয়ামের কথা বলছি। লিথিয়ামে তো ধরুন অ্যাটমিক নাম্বার 3 আছে, হুম 1s2 2s1,
হ্যাঁ, তো সেক্ষেত্রে তাহলে কি হবে লিথিয়ামের ক্ষেত্রে? সর্বোপরিস্থ কক্ষক 2s, 2s তাহলে একটা হবে একটা। ভ্যালেন্সি। মানে যাদের ক্ষেত্রে স্যার গ্রাউন্ড স্টেটে আনপেয়ার্ড ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রে কি আর এক্সাইটেড স্টেট করার প্রয়োজন হয় না? না, তাই তো? যেমন ফ্লুরিন, না ফ্লুরিন নয় ক্লোরিন। স্ক্রিনটা নেই স্যার, স্ক্রিনটা শেয়ার করুন। জিনিস শেয়ার করিনি। না, যেমন ক্লোরিন, তো ক্লোরিন যদি হয় তাহলে এখানে বাইরে কটা আছে? এখানে আছে দুটো, এটা ছেড়ে দাও। এই জায়গাতে আছে 5টা, 1 2 3 4 5। তাহলে ক্লোরিন 1 দেখাতে পারে। আবার ক্লোরিনের ডি আছে, তাহলে ডিতে যখন একটা একটা করে নিয়ে যাবে, এখান থেকে একটা চলে গেল, এইখানে চলে গেল না, যখন একটা একটা করে ইলেকট্রন শিফট হবে, সঙ্গে সঙ্গে কি হবে? আনপেয়ার্ড ইলেকট্রন বাড়ছে। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, আবার যদি আবার একটা যদি পরেরটা আমি শিফট করাই, আবার হয়তো আমি পরেরটা শিফট করাচ্ছি, তাহলে আবার আনপেয়ার্ড ইলেকট্রন বাড়ছে। আনপেয়ার্ড ইলেকট্রন বাড়ছে বলতে হ্যাঁ এই যে এখান থেকে শিফট হয়ে গেল, তাহলে 5টা হয়ে গেল। আবার এখানকার দুটো ইলেকট্রন আছে, ও আবার শিফট করবে, যে 7টা হবে। এই জন্য ক্লোরিন কত দেখাচ্ছে? 1 3 5 7, এতগুলো দেখাতে পারে। তাহলে স্যার ক্লোরিনের যোজ্যতা কত? 1? 1 3 5 7। না স্যার, ক্লোরিনের যোজ্যতা কত? ক্লোরিনের যোজ্যতা 1 3 5 7 বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হবে। যদি আমরা ফ্লুরিন কনসিডার করতাম, ফ্লুরিন, তখন তার 2s2 2p5 একটা অযুগ্ম ইলেকট্রন থাকছে, কিন্তু পি এর 2 এর কোনো ডি অরবিটাল থাকে না, তাই ফ্লুরিনের সবসময়ের জন্য -1 হয়েই থাকে। কিন্তু ক্লোরিন 1 দেখাতে পারে, 3 দেখাতে পারে, 7 দেখাতে, 5 দেখাতে পারে, 7 দেখাতে পারে, যেটা ফ্লুরিন পারে না। ফ্লুরিন কেবলমাত্র 1 দেখাতে পারে। এর যোজ্যতাটাকে আমরা 1 কনসিডার করি, আর ক্লোরিনের যোজ্যতাটাকে 1 3 5 7 কনসিডার করি আমরা। কারণ ক্লোরিন বিভিন্ন অবস্থাতে তার অযুগ্ম ইলেকট্রন, একাধিক অযুগ্ম ইলেকট্রন সে শো করতে পারে। যেহেতু একাধিক অযুগ্ম ইলেকট্রন শো করতে পারে, তাই তার যোজ্যতা চেঞ্জ হয়ে যায়। স্যার ইলেকট্রন বেরোনো মানে স্যার প্রথমে 3px থেকে তো বেরোতে পারে, এবং 3p থেকে ইলেকট্রনটা শিফট হবে হ্যাঁ d তে। হ্যাঁ, প্রথমে px থেকে d তে যাবে, তাই তো? py থেকে না, এরকম ভাবে কিছু? না, ব্যাপারটা হচ্ছে এই তো আমাদের, আমরা এটাকে কি কনসিডার করব? এইটা হচ্ছে ধরুন গ্রাউন্ড স্টেটে 5টা ছিল, পিওয়াই পিজেড, যেইখানে পেয়ার আপ আছে সেইটা আগে যাবে। এইটা ছিল পেয়ার আপ, আর এইটা হ্যাঁ ছিল পেয়ার আপ, তাহলে এই হ্যাঁ, দুটো আগে যাবে। প্রথমে এই পি ওয়াই আগে যাবে, তারপরে পিজেড যাবে। এই মানে px-টা যাবে। হ্যাঁ, তারপরে পিএক্সটা যাবে। আমি সেটাই বলছি। আগে যেটা পেয়ার আপ থাকবে সেটা আগে একটা একটা করে মানে আসবে, ভেঙে ভেঙে আসবে। পরেরটা কি বলা আছে আমাদের? বলছি যে যদি দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, হয়তো এ আর বি দুটো এলিমেন্ট আছে,
বলছি এ বি এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 2 বা তার বেশি হয় তখন বন্ধনটি আয়নীয় বন্ধন হিসাবে গণ্য করা হয়। তার মানে একটা বন্ধন কখন আয়নীয় বন্ধন হবে সেটা জানার জন্য আমাদের কি করতে হবে, দুটো মৌলের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য বের করতে হবে। না, দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত হতে হবে, 2 হতে হবে কিংবা 2-এর বেশি হতে হবে। 2 বা তার বেশি যদি হয় তখন মৌলটিকে আমরা কি বলবো না আয়নীয় বন্ধন হিসাবে আমরা কনসিডার করতে পারি। বলছি পরেরটা আমাদেরকে কি বলেছে যে সমযোজী যৌগ। সমযোজী যৌগ কাকে বলা হবে না, আমরা এখানে বেশ কিছু সমযোজী যৌগের উদাহরণ দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে আমরা সমযোজী যৌগ হিসাবে কনসিডার করি। হাইড্রোজেন, নাইট্রোজেন, অ্যামোনিয়া, ওয়াটার, HCl, মিথেন। তো এই জায়গাটাতে সমযোজী বন্ধন কখন গঠন হবে, আয়নীয় তড়িৎযোজী যৌগ গঠন করার সময় সেখানে তারা কি বলেছিল, একটা এলিমেন্ট নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য সে ইলেকট্রন দান করে দিয়েছিল। কারণ সেখানে আমরা তাই বলেছিলাম যে ওই জায়গাটাতে সোডিয়াম কি করছে, তার ইলেকট্রন ক্লোরিনকে দান করে দিচ্ছে এবং যেটা মোর ইলেকট্রো পজিটিভ হয় সে ক্যাটায়নে কনভার্ট হয়, ইলেকট্রোনেগেটিভ যে হয় সে অ্যানায়নে কনভার্ট হয়। খুব ভালো কথা। সমযোজীতে আমরা কি বলছি, সমযোজীতে বলছি ওখানে কেউ ইলেকট্রন কাউকে দান করছে না, তাহলে কি করছে, বরং ওরা দুজনে চিন্তা ভাবনা করছে। যদি আমরা HCl এর কথা ভাবি, HCl এর কথা যদি আমরা ভাবি না, HCl এ কি হচ্ছে, এইখানে আমাদের যে Cl পরমাণু আছে তার বাইরের কক্ষে আছে 7টা ইলেকট্রন, সেই 7টা ইলেকট্রন দ্বারা আর এর আছে একটা। তো হাইড্রোজেন চাইছে হিলিয়াম হয়ে যেতে, হাইড্রোজেন চাইছে হিলিয়াম হতে, কারণ হাইড্রোজেনের বাইরে অষ্টক পূর্তি সম্ভব নয়, কিন্তু ক্লোরিনের বাইরে অষ্টক পূর্তি সম্ভব। তাই ক্লোরিন আর হাইড্রোজেন দুজন যুক্তি করে কি করলো, দুটো ইলেকট্রন দুজনে দিয়ে একটা বন্ড ফরমেশন করলো। যেমন আমরা কি করি, সচরাচর আমাদের বাড়িতে আমরা কীরকম করি দেখো, এইটা যদি আমরা ছোট নদী আমরা কনসিডার করি, ছোট সরু নদী, তো তার এইখানে একটা আছে বাড়ি আর এইখানে একটা আছে বাড়ি, হয়তো এইটা আমার বাড়ি, এইটা আমার জেঠুর বাড়ি, তো আমার বাড়িটা আর এটা জেঠুর বাড়ি। তো এবারে কী করলাম, দুজনের মধ্যে যাতায়াত ঠিকঠাক করার জন্য আমরা দুজন বাড়ি থেকে দুটো বাঁশ নিয়ে এসে এইখানে দিয়ে দিলাম, সেতু হয়ে গেল। তো সেই সেতু দিয়ে কি করলো, দুজনে জেঠুর সঙ্গে আমার এই মানে কথা কি হলো যে জেঠু দুজনে এটাকে সমানভাবে ইউজ করব, খুব ভালো কথা। কিছুদিন পর জেঠুর সঙ্গে আমার ঝগড়া হয়ে গেল, তা আমি তখন কি করলাম, আমার যে বাঁশটা ছিল আমি আমার বাঁশটাকে খুলে নিলাম, আবার জেঠু এসে তার যে বাঁশ ছিল জেঠু তারটা খুলে নিল। আমি যখন আমারটা খুলে নিলাম, জেঠুরটা পড়েছিল কিন্তু জেঠু পরে এসে তারটা খুলে নিল, সুতরাং আবার নদী যেমন ছিল আগের মতো হয়ে গেল। এখানেও ঠিক সেই রকমভাবে ক্লোরিন আর হাইড্রোজেন দুজনে বলছে যে দেখ বাবা, আমরা একটা ইলেকট্রন জোড় দিয়ে বন্ড ফরমেশন করি এবং সেই বন্ডটা কি করব, দুজনের স্বার্থে ইউজ করব। কীরকম ইউজ করব না, বলছে দেখ যদি আমরা বন্ড ফরমেশন করি এইরকম করে HCl, তাহলে এর বাইরে ইলেকট্রনগুলো যেমন ছিল সব আছে, বলছে এটাকে ঠিক এইরকম জায়গায় রেখে দেবো। এরকম জায়গায় রেখে দিলে এটা কি করব, আমার অষ্টক পূর্তি করার সময় আমার কাজে লাগবে। আবার হাইড্রোজেন যখন তার বাইরের সেলে হিলিয়ামের মতো দেখাবে তখন সে এটা ইউজ করতে পারবে। অর্থাৎ দুজনের মধ্যে মানে যেটা হচ্ছে পরামর্শ যেটা হলো যে বন্ধন জোড় তৈরি হবে সেটা দুজনে সমানভাবে ইউজ করব, এবং সেই সমানভাবে ইউজ করার জন্য ওরা কি করে, একটা তড়িৎচুম্বকীয় আকর্ষণ বলেই সমযোজী বন্ধনের ক্ষেত্রে শক্তির উৎস,
এই যে একটা সুন্দর বন্ড হয়ে গেল, সেই বন্ড হয়ে যাওয়ার কারণে ওরা ইলেকট্রন জোড় সমানভাবে ব্যবহার করতে পারে এবং সেখানে ওরা সমযোজী যৌগ উৎপন্ন করে। এই জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি? স্যার স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যালো স্যার। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম যে ক্লোরিনের আপনি বললেন যোজ্যতা 1, 3, 5, 7 মানে একাধিক যোজ্যতা দেখা যায়। হ্যাঁ, স্যার সে একাধিক যোজ্যতা দেখা যায় তো ডি ব্লকে মৌলগুলি, তাই না? একাধিক যোজ্যতা দেখাবে ডি ব্লক মৌলগুলো। হ্যাঁ তাই না স্যার, পরিবর্তনশীল যোজ্যতা যেটা। হ্যাঁ তাহলে স্যার ক্লোরিন তো পি ব্লক মৌলের পি ব্লকের হ্যাঁ মৌল হুম ক্লোরিনটা। হ্যাঁ, আচ্ছা বুঝতে পেরে স্যার গেছি। কি হলো ব্যাপারটা? আচ্ছা, আপনার প্রশ্ন হচ্ছে একাধিক পরিবর্তনশীল যোজ্যতা কারা দেখায়, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরিবর্তনশীল যোজ্যতা তারাই দেখাবে যাদের ভ্যাকেন্ট অরবিটাল থাকবে। ভ্যাকেন্ট থাকতে হবে, ভ্যাকেন্ট। আচ্ছা, ওটা যে সবসময় ডি অরবিটাল মৌলগুলোই দেখাবে এরকম নয়, মানে না। যাদের ভ্যাকেন্ট অরবিটাল থাকবে তারাই কিন্তু ইলেকট্রনটাকে অ্যাকোমোডেট করতে পারবে, হ্যাঁ, এক্সাইটেড করবে। স্যার যাদের ভ্যাকেন্ট ইলেকট্রনটা একটু বুঝিয়ে দিন, আমি বুঝতে পারলাম না ব্যাপারটা। ভ্যাকেন্ট অরবিটাল, ভ্যাকেন্ট অরবিটাল মিন্স আমাদের এই যে যেমন হচ্ছে কি আছে হয়তো আচ্ছা ক্লোরিন, সালফার আমি বলে দিচ্ছি। সালফারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3s2 3p4, কিন্তু এইখানে 3d আছে 0, সেখানে ইলেকট্রন নেই। ওটা আছে, আমরা ইলেকট্রন নেই বলে 3dটাকে অমিট করে রেখেছি, বন্ধ করে রেখেছি। তার মানে এটা নয় যে 3d এখানে অ্যাবসেন্স, এটা কিন্তু আছে, আমরা ইলেকট্রন নেই বলে ওটাকে শো করছি না। ফলে সালফার কি করবে না, যেহেতু ওর ডি অরবিটাল আছে, সালফার সঙ্গে সঙ্গে এরকম 3s এ দুটো ইলেকট্রন আছে, 3s এ দুটো ইলেকট্রন আছে। স্যার n ইকুয়াল টু স্যার 3 হলে যে ডি অরবিটালটা হয় স্যার, হ্যাঁ, ওইটা একটু বলে দিলে মানুষ বুঝতে পারবেন ভালো করে আর কি। ওই যে n এর প্রতিটা মানের জন্য l এর মানটা যে 0 থেকে n-1 অ্যাটমিক আচ্ছা স্ট্রাকচারে আচ্ছা যেটা আচ্ছা আচ্ছা, কোয়ান্টাম নাম্বারটা বলে দেবো তাহলে তো? আর একটু ভালো বোঝা যায় আর কি, আচ্ছা ঠিক আছে, যে কেন আচ্ছা ডি আসছে, n ইকুয়াল টু 3 হলে কেন আচ্ছা ডিটা ঢুকছে। আচ্ছা, এবার বলে দেই যে এটা হচ্ছে এস, এইটা হচ্ছে এস। আর পি, পিতে যে ইলেকট্রনগুলো আছে তারা কেমন আছে একবার দেখে নিই। পির ইলেকট্রন কটা ইলেকট্রন? 4টা। পি এর হচ্ছে 3টে ঘর থাকে, 1 2 3 4। এইটা হচ্ছে 3s, এটা হচ্ছে 3p, কিন্তু 3d আমাদের খালি পড়ে আছে। 3d কিন্তু আছে বাট সেটা খালি। এটার আবার 5টি অরবিটাল, 1 2 3 4 5, এটা কিন্তু খালি। এক্সাইটেড স্টেটে সালফার কি করে, এই 3pর যে ইলেকট্রন ওকে এখান থেকে 3dতে শিফট করাতে পারে। তাহলে এখানকার ইলেকট্রন যদি এইখানে চলে যায়, দেখো এটা চলে যাচ্ছে ওইখানে, কালার চেঞ্জ করে দিচ্ছি, এই ইলেকট্রনটা এইখানে এসছে, আর এখানকার যে ইলেকট্রনটা সেটা ওইখানে চলে গেছে। বোঝা গেল?
তাহলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কটা এই মুহূর্তে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 4। তার মানে সালফার এই স্টেটে 4 যোজ্যতা দেখা যাবে। 4 যোজ্যতা কীরকম হচ্ছে, SF4। দেখ এইখানে সালফার +4 অক্সিডেশন স্টেটে আছে। পরের স্টেপে আবার কি করছে সালফার, এই যে ইলেকট্রন যেটা এখানে আছে এসে দুটো ইলেকট্রন ওর একটাকে শিফট করিয়ে দিচ্ছে। ওর এসের একটা যদি শিফট করিয়ে দেয় সঙ্গে সঙ্গে ওখানে কি হচ্ছে, এসের একটা কমে যাচ্ছে। তাহলে এই মুহূর্তে কটা অযুগ্ম ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি, 6টা। তো 6 যদি আমাদের হয় এই সিচুয়েশানে ও গঠন করতে পারে SF6। বোঝা গেল? হ্যালো স্যার কখন কোন ভ্যালেন্সিটা দেখাবে স্যার, ওটা তো কম্পাউন্ডের উপরে নির্ভর হ্যাঁ, করবে, মানে ওটা কোন কম্পাউন্ডের উপর মডিউলটা। নির্ভর করবে কখন কোন ভ্যালেন্সিটা আমরা কাউন্ট করব। হ্যাঁ মানে কখন স্যার ওটা মানে 4 দেখাবে কখন? ওটা কম্পাউন্ড দেখে আমাদের বলতে হবে যে এই কম্পাউন্ডে তার যোজ্যতা কত, ওই কম্পাউন্ডে হ্যাঁ তার। স্যার, তাহলে ঠিক আছে, এবার বুঝতে পারলাম। বোঝা গেছে? আচ্ছা হ্যাঁ স্যার, ঠিক আছে। এবারে যেটা শান্তনু আমাকে বলেছিল যে স্যার আর একটা জিনিস দেখিয়ে দিন যেটা দেখালে ভালো হবে, সেইটা হচ্ছে কি, তারপর স্যার সালফারের স্যার তো 2 4 6 তিনটে ভ্যালেন্সি দেখা যাবে। হ্যাঁ সালফারের 2 4 6 ওটা সব সময় আছে। এবারে বলে দিই আমি যে অক্সিজেন যদি হয়, এর উপরের মৌল অক্সিজেন, অক্সিজেনের 2s2 2p4, কিন্তু অক্সিজেনের যোজ্যতা 2 হয়, কেবলমাত্র 2। কেবলমাত্র অক্সিজেনের যোজ্যতা হয় 2। তার 4 আর 6 অক্সিজেনের হয় না, অক্সিজেনের 4 আর 6 হয় না, কেবলমাত্র অক্সিজেন দুটো অযুগ্ম ইলেকট্রন থাকে, তাই অক্সিজেনের যোজ্যতা হয় 2। কেন না, 2 এর ডি অরবিটাল হয় না, এটা হচ্ছে 2s, এটা 2p, 2d হয় না, 2d হয় না। এবারে মনে হতে পারে আচ্ছা 2 এর কেন ডি হবে না, বলে দেই। বলেছে যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n সমান 3 হয় তখন অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বার l সমান 0 টু n-1। তাহলে কত হয়, 0 হয়, 1 হয়, 2 হয়। বলছে এই জায়গাতে এই এল যখন 0 হয় তখন সেটা এস অরবিটাল, 1 হলে পি অরবিটাল, 2 হলে ডি অরবিটাল। এই জন্য এইখানে দেখো সালফারের ক্ষেত্রে ডি অরবিটাল এসছে, কারণ এই যে n = 3, এটাই তো n, এই যে বড় সংখ্যাটা এটাই তো n, n মানে 3, তাহলে 3 হলে যদি 3 হয় তখন তার ভ্যালু কত হচ্ছে না l সমান 0 1 2, তাহলে 0 মানে s অরবিটাল, 1 মানে p অরবিটাল, 2 মানে d অরবিটাল। বলছে যদি n = 2 হয় তখন l সমান কত, 0 আর 1, মানে s আর p অরবিটাল থাকবে, তার কোনো d অরবিটাল থাকবে না। এই জন্যই অক্সিজেনের ক্ষেত্রে ডি অরবিটাল আসছে না, সালফারের ক্ষেত্রে ডি অরবিটাল আসছে। মানে স্যার যাদের ডি অরবিটাল আছে তাদের ক্ষেত্রে একমাত্র একাধিক যোজ্যতা দেখা যায়, আমরা পরিবর্তনশীল তারা যোজ্য, হচ্ছে, হ্যাঁ হ্যাঁ তারা হচ্ছে ডি ব্লকে নাও থাকতে পারে। হ্যাঁ না, হ্যাঁ ডি ব্লকে নাও থাকতে পারে। হ্যাঁ স্যার, ঠিক আছে। যেমন আমাদের কীরকম আছে, সালফার
ফসফরাস, ক্লোরিন, বা এর পরের যে গ্রুপটা অক্সিজেন, সালফার, সেলেনিয়াম হতে পারে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক হতে পারে, অ্যান্টিমনি হতে পারে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হতে পারে। এরা সবাই পরিবর্তনশীল যোজ্যতা শো করবে, কারণ তাদের ভ্যাকেন্ট অরবিটাল আছে এবং ইলেকট্রনকে ওরা এক্সাইটেড স্টেটে নিয়ে যেতে পারে। অক্সিজেনের ইলেকট্রন আছে, কিন্তু ইলেকট্রন থাকলেও তার জায়গা নেই, কোথায় সে স্প্রেড করবে, স্প্রেড করার মতো জায়গা দরকার। অক্সিজেন স্প্রেড করার মতো ইলেকট্রন আছে, কিন্তু স্প্রেড করার জায়গা নেই। সালফারের স্প্রেড করার জায়গা আছে প্লাস ইলেকট্রন আছে, তাই সালফার ইলেকট্রনকে এক্সাইটেড স্টেটে স্থানান্তরিত করতে পারে এবং সেই কারণেই এরা হচ্ছে আমাদের ওই পরিবর্তনশীল যোজ্যতা দেখাতে পারে। আচ্ছা, এই জায়গাতে আমরা সমযোজী ও তর্জী যৌগের মধ্যে একটু পার্থক্য লেখা আছে। সমযোজী যৌগের কি হয় আর তড়িৎযোজী যৌগের কি হয় সেটা এই জায়গাতে একটু লেখা আছে। সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়, তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সমযোজী যৌগ অপেক্ষা বেশি হয়। সমযোজী যৌগ সাধারণ সচরাচর অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, কিন্তু ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না। আর এরা কি বলেছে, অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না। সমযোজী যৌগ তড়িৎ পরিবহনে অক্ষম, ইহারা তড়িৎ পরিবহনে সক্ষম। আর এখানে সমযোজী যৌগের সমাবয়বতা ধর্ম, সমাবয়বতা দেখা যায়, সমাবয়বতা ধর্ম দেখা যায় না, সমাকৃতিত্ব ধর্ম দেখা যায় না, আর এখানে সমাকৃতিত্ব ধর্ম দেখা যায়। জাস্ট আমরা এগুলো একবার করে রিডিং করে নেব, রিডিং করলে যতটা আমাদের মনে থাকবে। এখানে স্যার তড়িৎযোজী যৌগতে স্যার যে অণুর অস্তিত্বটা নেই, এটা আমরা সকলে জানি। ওটা নেই কারণ স্যার এই বন্ডটা তৈরি হচ্ছে না বলে। বুঝতে পারলাম এটা না। তো ইলেকট্রোস্ট্যাটিক তড়িৎযোজী যে যৌগ, সেখানে তো অণুর অস্তিত্ব থাকে না, হ্যাঁ, স্বতন্ত্র অণুর অস্তিত্ব নেই। মানে এনে যদি আমরা NaCl দেখি, Na প্লাস আর Cl মাইনাস হচ্ছে স্থির তাড়িত আকর্ষণ বলের দ্বারা যুক্ত, এখানে কোনো বন্ড ফর্মেশন হচ্ছে না। হ্যাঁ, সেই কারণের জন্যই কি এখানে অণুর অস্তিত্ব হচ্ছে না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ওখানে যদি বন্ড ফর্মেশন হতো তাহলে একটা নির্দিষ্ট টেম্পারেচারে ওটা ব্রেক করতো, মানে সেই টেম্পারেচারটা অনেকটা কম হতো। কিন্তু ওখানে ওই কুলম্বিক ফোর্স থাকে, তো পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে, ফলে তাই ওদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। যদি আমাদের এই সেলের কথা আমরা ভাবি, বন্ড কার্বন আর হাইড্রোজেনের মধ্যে বন্ড করা, কার্বন আর ক্লোরিন আর হাইড্রোজেনের মধ্যে বন্ড করা আছে, এটা কম তাপমাত্রায় ভেঙে যায়। কিন্তু নুনের কথা যদি আমরা ভাবি, NaCl এর কথা যদি ভাবি, এটা প্লাস এটা মাইনাস, এখানে কোনো বন্ড ফর্মেশন থাকছে না, কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন, এবং তাই জন্য ওটাকে মানে অণু হিসাবে আমরা দেখতে পাচ্ছি না, মানে ওটা অনেকগুলো মলিকুল একসঙ্গে যুক্ত হয়ে একটা ক্রিস্টাল স্ট্রাকচার গঠন করছে, আমরা সেটাই দেখতে পাই। বলেছে যেসব মৌলের পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল থাকে তারা পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার, বোঝা গেল। আচ্ছা, ওই ম্যাডাম কোথায় গেল? ম্যাডাম দেখতে পেলেন? হ্যাঁ স্যার, ঠিক আছে। বাস,
কোনো ভাবনার কোনো কারণ নেই। আমার এখানে লিখে দেওয়া আছে যে একদম যাদের পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল থাকবে তারাই পরিবর্তনশীল যোজ্যতা দেখাবে, না হলে কেউ দেখাবে না, সে যে ব্লক হতে পারে। বলেছি দেখো আমাদের অষ্টক নিয়ম ছিল, অষ্টক নিয়মে আমরা বলেছিলাম মলিকুলের বাইরে সেলে 8টা ইলেকট্রন থাকতে হবে, তাই তো? 8টা ইলেকট্রন থাকলে তারা নাকি স্টেবল হয়, অষ্টক আমাদের বলে দিয়ে গেছিল। তাহলে SF6 এদের তো বাইরে 8টা ইলেকট্রন নেই, SF6 এর সালফারের আছে 6টা, আর ফ্লুরিনের আছে কটা? 6টা। কটা ইলেকট্রন? 12টা। কিন্তু এরা হচ্ছে স্টেবল কম্পাউন্ড। বেরিলিয়াম ক্লোরাইড বাইরে অষ্টক পূর্তি হয়নি, BF3 বাইরে অষ্টক পূর্তি নেই, IF7 আয়োডিনের 7 ফ্লুরিনের 7 14খানা এলিমেন্ট, XeF6 অর্থাৎ এরা যতগুলো এখানে এলিমেন্ট দেখানো হয়েছে এরা সবাই হচ্ছে অষ্টক সূত্রের 8টা ইলেকট্রন বাইরের কক্ষে নেই, এদের বাইরের কক্ষে অনেক বেশি ইলেকট্রন আছে কিংবা কম ইলেকট্রন আছে, তাও এরা হচ্ছে স্টেবল। বলছে কেন? বলছে এই অষ্টক নিয়মের ব্যতিক্রম ব্যাখ্যা করার জন্য আর একজন সায়েন্টিস্ট এসেছিল, তার নাম হচ্ছে সুজুইক। সুজুইক প্রথম আমাদেরকে বলেছিল কি, সর্বাধিক সমযোজ্যতার সে ধারণা আমাদেরকে দিয়েছিল। সেই সর্বাধিক সমযোজ্যতার ধারণা থেকে অষ্টক নিয়মের ব্যতিক্রমী যে কম্পাউন্ডগুলো যেগুলো ফরমেশন হয়েছে সেগুলো ব্যাখ্যা আমরা করতে পারি। আর একজন কি ছিল? আর একজন হচ্ছে সুডগেন। এ হচ্ছে এক ইলেকট্রন সিস্টেম, মানে এক ইলেকট্রন বন্ধন, একটা বলে বন্ধন হয়, মানে বলেছে ওরা কিছু একটা একটা করে ইলেকট্রন দিয়ে বন্ড তৈরি করে, সেই কারণে এটা তৈরি হয়। মানে কীরকম, আমাদের SF6 তো এরকম 6টা, একটু ডিলিট করে ভালো করে দেখাচ্ছি। SF6 এরকম সালফার আছে, তার সঙ্গে 6টা ফ্লুরিন আমাদের যুক্ত আছে। বলছে এইখানে এই যে 4টা বন্ড, এটা যদি আমরা স্কোয়ার কল্পনা করি, এই স্কোয়ারের যে 4টা বন্ড এগুলো হচ্ছে যেমন এ একটা সে একটা করে ইলেকট্রন দিয়ে বন্ড ফরমেশন করেছিল। আর এই যে বন্ডগুলো যেগুলো হচ্ছে বলছে এই রকম, তার মানে এই দুটো বন্ড আমাদের এক্সট্রা, এই উপরের নিচে যে সালফারের সঙ্গে যে ফ্লুরিনের বন্ড, বলছে এইরকম ক্ষেত্রে কি বলেছে না, এরা তখন দুটো করে ইলেকট্রন দেয় না, না একটা করে ইলেকট্রন দিয়ে বন্ড ফরমেশন করে। মানে এইখানে যে সালফারের সঙ্গে ফ্লুরিনের যে বন্ড, এটাও একটা ইলেকট্রন দিয়ে বন্ড করা আছে। তাহলে যদি আমরা একটা করে ইলেকট্রন দিয়ে বন্ড ফরমেশন করি, তাহলে কিছু সিঙ্গেল ইলেকট্রন দিয়ে বন্ড আর কিছু ডবল বন্ড দিয়ে ওর অষ্টক পূর্তি করা হয়ে আছে। অর্থাৎ ওইভাবেই ওরা ওটাকে ব্যাখ্যা করেছে। আমরা শুধু মনে রাখবো অষ্টক সূত্রের ব্যতিক্রম কম্পাউন্ডের নাম, যাদের ভ্যালেন্স সেলে 8টার বেশি ইলেকট্রন থাকে তারাই হচ্ছে অষ্টক নিয়মের ব্যতিক্রম সূত্র। বেরিলিয়াম ক্লোরাইডের কতগুলো রয়েছে BeCl2 তে? বেরিলিয়ামে কোটা আছে? বেরিলিয়ামের হচ্ছে আর ওটা অ্যাটমিক নাম্বার 4, মানে দুটো আর দুটো ক্লোরিন, 4টা। BF3 তে বোরনের 3টা, ফ্লুরিনের 3টা, 6টা। মানে স্যার এখানে অষ্টকটাকে ওই সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রেই বলছেন নাকি? এটা দুজনের ক্ষেত্রেই অষ্টক পূরণ করতে হবে। হ্যাঁ, দুজনের ক্ষেত্রেই তো। হ্যাঁ, দুজনের ক্ষেত্রেই তো। এখানে দুজনের ক্ষেত্রেই BF3 কম্পাউন্ডে বোরনের 6টা আছে
বোরনের 6টা কিন্তু ফ্লুরিনের 8টা, এখানে বোরনের 6টা, এখানে বেরিলিয়ামের 4টা, ক্লোরিনের 8টা, কিন্তু সালফারের এই জায়গাতে অনেক বেশি, সালফারের 12 কিন্তু ফ্লুরিনের 8, এখানে ফসফরাসের 10, ক্লোরিনের 8, একটা একটা করে বর্ণ যদি কনসিডার করি। তাহলে স্যার ওখানে সেন্ট্রাল যে অ্যাটম মানে কেন্দ্রীয় পরমাণু, হ্যাঁ তারই স্যার অষ্টক পূর্তিটা এখানে হচ্ছে না, হ্যাঁ সেটাই তো বোঝাচ্ছে। মানে ক্লোরিন বলুন বা ফ্লুরিন বলুন, হ্যাঁ, এরা তো আর সেন্ট্রাল অ্যাটম নয়। না সেন্ট্রাল অ্যাটম বিই বা বোরন বা সালফার, তাহলে এদেরই হচ্ছে অষ্টক ওদের তো পূর্তি হয়নি। মানে অষ্টকপূর্তি হয়ে গেছে, অষ্টকপূর্তি হয়নি কার, যে সেন্টারে আছে তার। হ্যাঁ সেটাই বলছি, হয় তার 8-এর থেকে বেশি আছে বা 8-এর থেকে কম রয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কিন্তু ক্লোরিন বা ফ্লুরিনের এদের কিন্তু স্যার হয়ে গেছে, মানে হ্যাঁ লিগ্যান্ড ওদের যেগুলো। তো অষ্টকপূর্তি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম বুঝতে পারলেন? হ্যাঁ স্যার ঠিক আছে, বুঝতে পেরেছি। উদাহরণগুলো মনে রাখবেন, এই উদাহরণগুলো গুরুত্বপূর্ণ উদাহরণ। হ্যাঁ, উদাহরণগুলো মনে রাখবেন। আর এই যে এখানে 3টে আমরা এলিমেন্টের নাম দিয়ে গেছি, সালফার, ফসফরাস, এটা আয়োডিন করতে পারেন বা ক্লোরিন করতে পারেন। সচরাচর মনে রাখবো এরা পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। আচ্ছা, এই জায়গাতে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। তো এখানে দুটো পরমাণুকে দেখানো হচ্ছে, এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু। তো যদি আমরা এটাকে পজিটিভ কনসিডার করি, এটাকে নেগেটিভ কনসিডার করি, তাহলে দেখো পজিটিভের দিকে নেগেটিভ আস্তে আস্তে করে ঘুরে যাচ্ছে, এবং ঘুরে যেতে যেতে একটা সময় দুজনের মধ্যে বন্ড হয়ে গেছে, তাই তো? যদি আমরা যখন ছোট ছিলাম তখন আর কি, আমরা তখনের দিকে ফিরে যাই এক ঝলক, অর্থাৎ হঠাৎ করে এই যে পোলারিটির ব্যাপার চলে এসছে। পোলারিটি মানে কি? পোলারিটি মানে কাকে বোঝানো হচ্ছে, কি সেই পোলারিটি? বলছি পোলারিটি মানে সেই রকম একটা জিনিসকে আমরা বোঝাতে চাইছি, পোলারাইজেশন। এই যে দেখুন, যখন আমরা সবাই কলেজে ভর্তি হয়েছিলাম ছোটবেলাতে, তো কলেজে আমরা ভর্তি হয়েছি, তো কলেজে যখন আমরা ভর্তি হলাম তখন অনেক ছেলে মেয়ে বিভিন্ন রকম জায়গা থেকে, বিভিন্ন স্কুল থেকে তারা সবাই কলেজে ভর্তি হতে এসেছে। তো ওই জায়গাতে দাঁড়িয়ে হয়তো আমার কোনো একটা মেয়েকে ভালো লাগলো, কিংবা আমরা 3-4 জন মিলে একটা মেয়েকে গিয়ে আমরা অফার দিলাম, 3-4 জন মিলে। কীরকম আমরা অফার দিলাম? আমি গিয়ে বললাম আমি হয়তো এইখানে পড়তে এসেছি, আমি বা হয়তো এই কলেজে পড়ি, কেমিস্ট্রি অনার্সে পড়ি। এই আরেকজন কেউ বললো আমি কেমিস্ট্রি অনার্সে পড়ি বা আমি ফিজিক্স অনার্সে পড়ি, আর আমার বাড়ির লোক অনেক, বাড়িতে অনেক সম্পত্তি, জায়গা জমি প্রচুর আছে। আরেকজন বলছে যে সেই ছেলেটা ওই কলেজেই হয়তো কোনো একটা সাবজেক্টে সে হচ্ছে গেস্ট টিচার হয়ে আসে। তার মানে একজন মেয়ের সামনে তিনটে অপশান। তো ও এবারে কি করবে, বাকি ডিসিশনটা তার। 3 জনের মধ্যে যার সঙ্গে মেয়েটি ঘুরে বেড়াবে পরের দিন, যার সঙ্গে ঘুরে বেড়াবে, সে আমার সঙ্গে হতে পারে, ফিজিক্সের স্টুডেন্টের সঙ্গে হতে পারে, কিংবা ওই গেস্ট টিচার যার সঙ্গেই ঘুরে বেড়াবে, তার মানে হচ্ছে কি মেয়েটা ওই ছেলেটার দ্বারা পোলারাইজড হয়েছে। মানে সেই ওকে পোলারাইজেশন করতে পেরেছে, যে যার কারণেই মেয়েটা ছেলেটার সঙ্গে ঘুরে বেড়ায়। এখানে ঠিক আমরা সেই রকম একটা জায়গা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে পজিটিভ আর নেগেটিভ যদি আমরা কনসিডার করে দেখি, যার সঙ্গে মেয়েটা ঘুরে বেড়াবে, যার সঙ্গে কথা বলবে, তার দ্বারা হচ্ছে ও পোলারাইজেশন হয়।
এইটি হচ্ছে পোলারাইজ করা। প্রথমত মেয়েটা কারোর সঙ্গে কথা বলতো না, ওই 3টে অফার পাওয়ার পরে মেয়েটা যার সঙ্গে কথা বলবে সেই হচ্ছে পোলারাইজেশনের দিকে যাচ্ছে। ফ্যাজান বলে আমাদের একজন সায়েন্টিস্ট আছে, ফ্যাজান আমাদেরকে কি বলেছে না, ফ্যাজান আমাদেরকে বলেছে তড়িৎযোজী আর সমযোজী যে যৌগ আমাদের হয়, সেই তড়িৎযোজী সমযোজী যৌগ কখন হবে সেটা নিয়ে ফ্যাজান আমাদের কতগুলো সূত্র দিয়ে গেছে, অনেকগুলো স্টেটমেন্ট ফ্যাজান আমাদেরকে দিয়ে গেছে। সেই স্টেটমেন্টে কি বলেছে, বলছে সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে কখন, যদি ক্যাটায়নের আকার ছোট হয়, ক্যাটায়নের চার্জ বেশি হয়, অ্যানায়নের আকার বড় হয়, ক্যাটায়নের বাইরের কক্ষে 8টির পরিবর্তে 18টি ইলেকট্রন বিশিষ্ট হয়। তাহলে ক্যাটায়নের আকার ছোট হতে হবে, ক্যাটায়নের চার্জ বেশি হতে হবে, অ্যানায়নের আকার বড় হতে হবে, আর ক্যাটায়নের বাইরের কক্ষে 8টি ইলেকট্রন না থেকে 18টি ইলেকট্রন থাকলে তখন সেটা কি হবে, সমযোজী যৌগ, সমযোজী চরিত্র তখন তার বেশি হবে। তার মানে যেখানে যে পয়েন্টগুলো বললাম এর উল্টোগুলো যদি হয় তাহলে তড়িৎযোজী চরিত্র হবে। আমরা সমযোজীটাই শুধু মনে রাখবো, সমযোজীটা মনে রাখলেই আমরা দুটো কম্পাউন্ডকে ট্যালি করতে পারবো, এবং ট্যালি করে তা হচ্ছে সমযোজী কোনটা কোনটা তড়িৎযোজী সেটা আমরা বলে দিতে পারবো। এই জায়গাতে জানিয়ে আয়নিক অ্যানায়নের চার্জ দিয়েও স্যার একটা বলা আছে কন্ডিশন। কার? অ্যানায়নের চার্জটাও বেশি হতে হবে, 17 বইতে এটাও লেখা আছে ফ্যাজানের সূত্রে। অ্যানায়নের সংখ্যা বেশি হতে হবে মানে নাম্বার, অ্যানায়নের চার্জ না অ্যানায়নের চার্জ আজ কনসিডার করবো না, ক্যাটায়নের চার্জ যেহেতু পেয়ে যাচ্ছি, তাহলে ক্যাটায়নের ওটা চার্জ তো- যদি আমরা কম কনসিডার করি তখন তড়িৎযোজী হবে, আর অ্যানায়নকে ধরার দরকার নেই। ঠিক আছে, এই 4টা দিয়ে ধরলেই হয়ে যাবে, আর আমরা বেশি মনে রাখতেই করবো না, এই 4টা হলেই হয়ে যাবে আমাদের। আচ্ছা, এইখানে বলেছে আয়নিক পোটেনশিয়াল, আয়নিক পোটেনশিয়াল যাকে আমরা ফাই দিয়ে প্রেজেন্ট করি, সেই ফাই সমান কি হয় বলছে ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ, সেখান দিয়ে আমরা আয়নিক পোটেনশিয়াল ফাই আমরা বের করতে পারি। দেখি ফাইয়ের কোনো অ্যাপ্লিকেশন এখানে দেওয়া আছে কিনা। তাহলে আমরা ফ্যাজানের সূত্রে এই 4টা পয়েন্ট শুধু মনে রাখবো। দেখি অ্যাপ্লিকেশন দেওয়া আছে ফ্যাজানের, না অ্যাপ্লিকেশন দেওয়া আছে। বলছে কি ফাইয়ের মান বৃদ্ধি পেলে ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে অ্যানায়নের অধিক বিকৃতি ঘটে এবং তড়িৎযোজী যৌগের সমযোজী প্রকৃতি বৃদ্ধি পায়। তাহলে ফাইয়ের মান যদি বৃদ্ধি পায় কি হবে, বলেছে ফাইয়ের মান বৃদ্ধি পেলে ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা বাড়ে, অ্যানায়নের অধিক বিকৃতি ঘটে। যত তার মানে হচ্ছে যদি আমরা ভাবি যে যত আমাদের কাছে টাকা থাকবে তত হয়তো আমরা ওই মেয়েটাকে নিয়ে ঘুরতে যেতে পারবো। তাকে ঘুরতে যাওয়া মানে কি, মানে এখানে খারাপ ভাবার কোনো নয়, যে আমরা ঘুরতে গেলাম, সেখানে অনেকটা সময় স্পেন্ড করলাম, খাওয়া দাওয়া করলাম, তাহলে কি আবার সে পরের দিন যেতে চাইবে। যখন দেখবি এর কাছে টাকা নেই তাহলে যাওয়া যাবে নি বাবা। এটা হচ্ছে নর্মাল আমাদের বুদ্ধিতে যেটা আসে আর কি। সেরকম বলছে ফাইয়ের মান বৃদ্ধি হলে ধ্রুবায়ন ক্ষমতা অনেক করে বৃদ্ধি পাবে এবং অ্যানায়নের অধিক বিকৃতি ঘটবে এবং তড়িৎযোজী যৌগের সমযোজী প্রকৃতি বৃদ্ধি পাবে। বুঝতে পারলেন? শান্তনু? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ম্যাডাম? স্যার সমযোজী আপনার এখানে হচ্ছে যে সমযোজী চরিত্রটা কতটা বাড়বে তড়িৎযোজী কম্পাউন্ডে, হ্যাঁ এটা আমরা ফ্যাজানের সূত্র দ্বারা ডিফাইন করছি। হ্যাঁ আর যেটা বর্নল্যান্ড ইকুয়েশন একটা রয়েছে ওটা স্যার উল্টো জিনিসটা স্টেটমেন্ট ব্যাখ্যা করছে মনে হয়। মানে বর্নল্যান্ডের যে সমীকরণ যেটা ছিল, বর্নল্যান্ড সমীকরণ দিয়ে কিটা মানে সেটা তো তার
সেখান দিয়ে তার একটা ক্যালকুলেশন করা যায়, সেটা ওটা তো ল্যাটিস স্যার এনার্জি বের। তড়িৎ যৌগের সমযোজী চরিত্র কতখানি সেটা বলতে পারছি। হ্যাঁ, আর ওখানে মনে হয় তড়িৎযোজী যৌগেরও মনে হয় একটা ব্যাখ্যা করা যাচ্ছে বর্নলাইন ইকুয়েশনটাতে, না ল্যাটিস এনার্জি দিয়ে, যেটা সরি ল্যাটিস এনার্জি দিয়ে যেটা ব্যাখ্যা করা সেটা যাচ্ছে। তার আমরা ল্যাটিস এনার্জি ক্যালকুলেশন করতে পারি বন্ড ল্যান্ড ইকুয়েশন দ্বারা। তাহলে স্যার ল্যাটিস এনার্জি দিয়ে আমরা কোনটাকে ব্যাখ্যা করতে পারি? ল্যাটিস এনার্জি দিয়ে যেটা ল্যাটিস ওই এনার্জি দিয়ে আমরা কতগুলো ব্যাখ্যা করব, কোশ্চেন আছে না আমাদের? আমাদের দু ধরনের শক্তি হয়। কিরকম দু ধরনের শক্তি? একটা হচ্ছে সলভেশন এনার্জি আর একটা হচ্ছে ল্যাটিস এনার্জি। আচ্ছা, ল্যাটিস এনার্জি। সলভেশন এনার্জি বেশি হলে তার সলিবিলিটি বেশি হবে, ল্যাটিস এনার্জি বেশি হলে সলিবিলিটি কম হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যাডাম বুঝতে পারলেন? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, আবার রাগ করে গেলেন নাকি? যে স্যার বলে দিল যে বাচ্চা খাওয়ালে মাস্টার বা মেয়েরা ঘুরতে যাবে, যে শুধু আমাদের মনে রাখতে হবে, কেমিস্ট্রি তো একটু একটু মনে রাখতে হবে। বলে এটা মনে করার খারাপ মনে ইতের কোনো কারণ নেই, খারাপ দিক কোনো কিছু দেখার দরকার নেই। এই জায়গাতে হ্যাঁ, আমাদের শুনতে খারাপ লাগলেও মানে এখানে অনেকেই তো মেয়ে আছে। না, আমি ওই রকম স্বার্থে কোনো কিছুই কোনো করিনি। আমাকে ব্যাপারটা কি মনে রাখতে হবে আর কি। কারণ ওই যে পোলারাইজেশনের যে কেসটা হ্যাঁ না, স্যার ঠিক আছে। কারণ এই যে পোলারাইজেশন যে কেসটা, এটা হঠাৎ করে কাউকে বোঝানো যায় না। এই যে কি পোলারাইজেশন, মানে পোলারাইজেশন কথাটাই যে কীরকম, মানে যে বিকৃত হওয়া, এটা ঠিক কাউকে বোঝানো যায় না। এই বোঝানো যায় না ভেবেই আমি এটাকে তৈরি করেছি বসে বসে, যে কোনো কাজ নেই আমার, কি করব, তাহলে একটা গল্প জুড়ে দিই। কিন্তু গল্পটা জুড়লাম আমি এই কারণে, যাতে আমার পোলারাইজেশন শব্দটা মনে থাকে। যে তিনজন অফার করলো, আমি যার দিকে নড়ে যাব বা যার সঙ্গে ঘুরে বেড়াবো, তার মানে হচ্ছে সে, তার দ্বারা আমি পোলারাইজড হয়েছি। শুধু ওইটুকুর জন্যই এটা করা, আর কিছু না। আচ্ছা, এই জায়গাতে আমরা কি করব, অনেকগুলো সিলভার হ্যালাইড দেওয়া আছে। দেখো সবাই কিন্তু সিলভার হ্যালাইড, সবাই হচ্ছে দেখো ক্যাটায়ন, সিলভার প্লাস সিলভার প্লাস সিলভার প্লাস সিলভার প্লাস। শুধু অ্যানায়নগুলো চেঞ্জ হয়েছে। অ্যানায়নগুলো যখন চেঞ্জ হয়, তাহলে আমরা কি পড়েছিলাম ঠিক একটু আগে, এদের মধ্যে সমযোজী চরিত্র কার বেশি হবে না, এই জায়গাতে আমরা যেটা পড়লাম যে অ্যানায়নের আকার বড় হতে হবে। দেখো আমি আন্ডারলাইন করেছি, অ্যানায়নের আকার বড় হতে হবে। যদি অ্যানায়নের আকার বড় হয়, তখন সিস্টেম আমাদের কি হবে না, সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে। অ্যানায়নের আকার বড় হতে হবে, তাহলেই সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে। তো চলো অ্যানায়নের আকারে আমরা কি দেখতে পাই, তো এই জায়গাতে চলে যাই। এইখানে দেখো অ্যানায়নের আকার আমাদের বড় দেওয়া আছে। যদি আমাদের অ্যানায়নের আকার বড় হয়, আই মাইনাস বিআর মাইনাস সিএল মাইনাস এফ মাইনাস, দেখো সমযোজী প্রকৃতি পরপর বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে তো? বলছি জল একটি কি ধ্রুবীয় দাবক, তাই দাব্যতার ক্রম কেমন হবে, সমযোজী প্রকৃতির ক্রম যেমন হয়, দাব্যতার ক্রম তার ঠিক উল্টোটা হবে। কোথায় না, জলে। আবার স্যার তড়িৎযোজী যৌগগুলো স্যার জলে মানে ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, হ্যাঁ, তো সেই হিসাবে এজিএফ এর যেহেতু তড়িৎযোজী চরিত্রটা বেশি কম মানে বেশি, হ্যাঁ সরি, তড়িৎযোজী চরিত্রটা বেশি, সেই কারণের জন্য ওটা জলের দ্রাব্যতাটা মানে অর্ডারটা উল্টে যাবে। বেশি, হ্যাঁ। হ্যাঁ। আবার সিসিএল ফোর অধ্রুবনীয় দ্রাবক বা অধ্রুবীয় দ্রাবক। অধ্রুবীয় দ্রাবক হলে কোনো সমস্যা নেই, এজিআই সমযোজী, সেই জায়গায় সলেবল, এর তড়িৎযোজী কম সলেবল। বোঝা গেল? হ্যালো।
স্যার বোঝা গেছে। ম্যাডাম বুঝতে পারলেন? হ্যাঁ স্যার বোঝা গেছে। বাস, দুটো তিনটে সিরিজ মনে রাখবেন। কিছু যদি মনে না থাকে শুধু ক্রমগুলো মনে রাখবেন, ক্রমগুলো পরীক্ষায় তুলে দেবে। পরেরটা বলছি বেরিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, স্ট্রনসিয়াম কার্বনেট, তাদের তাপীয় স্থায়িত্ব কার বেশি হবে? বলছি গ্রুপের উপর থেকে নিচে নামলে ব্যাসার্ধ বৃদ্ধি পায়, ফলে ফাইয়ের মান কম হয়। ব্যাসার্ধ বৃদ্ধি পেলে ফাইয়ের মান কেন কম হবে? আচ্ছা, প্রথমেই বলে দেই এখানে সবাই কিন্তু 2+ করে আছে, যতগুলো ক্যাটায়ন আছে সবাই হচ্ছে 2+। তাহলে বলেছে ব্যাসার্ধ বৃদ্ধি পেলে ফাইয়ের মান কমে। কেন কমে? এই জায়গাতেই মনে হয় লেখা ছিল আমাদের, এই যে ফাই সমান কী ছিল? ক্যাটায়নের চার্জ বাই ব্যাসার্ধ। উপর থেকে নিচের দিকে গেলে চার্জ যদি আমরা ধরি চার্জ বাই আর, এটাকে আমরা আর কনসিডার করতে পারি। তাহলে এটা যদি বৃদ্ধি পায় সবার তো উপরে 2+2, আর যত বেশি হবে তত ফাইয়ের মান কমবে, কারণ ইনভার্সলি প্রপোর্শনাল দেখতে পাচ্ছি আমরা। চলো ইনভার্সলি প্রপোর্শনাল হলে কি হয় সেটা আমরা একবার দেখি। আয়নীয় চরিত্র বাড়লে তাহলে ফাইয়ের মান কম হয়, তাহলে ব্যাসার্ধ বৃদ্ধি পায়, ফলে ফাইয়ের মান কম হয়, অর্থাৎ আয়নীয় চরিত্র বাড়ে। এখানে বলেছিলাম ফাইয়ের মান যদি বৃদ্ধি পায় তখন সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে, আর আমাদের এখানে ফাইয়ের মান কমে গেছে। স্যার এই ক্ষেত্রে, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ শুনছি। হ্যাঁ স্যার এই ক্ষেত্রে বলছি ওই এজির জায়গায় যদি এনে থাকতো তাহলে কি ওই কেসটা একই রকমই হতো? দ্রাব্যতার ক্রম আর সমযোজী চরিত্রের ক্রমটা। কোনটা আমরা যদি এখানে কাকে রাখতাম? এজির জায়গায় যদি সোডিয়াম রাখতাম এনে ধরুন, তাহলে কি ক্রমটা একই রকমই হতো? আচ্ছা, যদি আমরা সোডিয়াম রাখতাম, তো সোডিয়াম 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 স্যার একই হতো তো স্যার? হ্যাঁ, তখন একদম কারণ সেম। ক্যাটায়ন পার্টটা তো একই থাকতো। হ্যাঁ, ক্যাটায়ন পার্টটা সবার সেম, NaF, NaCl, NaBr, NaI, এটাই তো। হ্যাঁ স্যার, তাহলে এই ক্ষেত্রে কিভাবে বুঝবো, মানে যেগুলো যদি চেঞ্জ করে দেয়, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো আছে, আর যদি চেঞ্জ করে দেয়? আচ্ছা, আমাদের এগুলো সচরাচর একটা সিরিজ করে পড়ে। এই জায়গাতে দেখুন আমাদের ওই যে চারটা যে আমরা পয়েন্ট দেখিয়েছি না, এই যে চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্টের মধ্যেই ওকে ফেলতে হবে। ও যা কিছুই করুক না কেন এই চারটার মধ্যেই থাকবে, এর বাইরে কোনো কিছু আর হবে না। হয় ক্যাটায়নের আকার দিয়ে বলতে পারবো, ওইখানে ক্যাটায়নের আকার কোনো পরিবর্তন নেই, সবার ক্ষেত্রে সোডিয়াম। ক্যাটায়নের চার্জ সবার ক্ষেত্রে সোডিয়াম হলে সোডিয়াম প্লাস, সবার ক্ষেত্রে চার্জ সমান। অ্যানায়নটা শুধু চেঞ্জ আছে, অ্যানায়নটা কীরকম আছে? ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। দেখো অ্যানায়নগুলো চেঞ্জ হয়ে আছে, এবং আমরা কি জানি গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে টপ টু বটম মুভ করলে অ্যানায়নের সাইজ বৃদ্ধি পায়, তার মানে তার সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে। এই যে যত অ্যানায়নের আকার বৃদ্ধি পাবে সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে। হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পেলি? ফাইয়ের মান কম হয়, তার মানে তার আয়নীয় চরিত্র বাড়ে। তাহলে আয়নীয় চরিত্র বাড়ার কি হবে? দেখো আমরা কি বলেছিলাম, ক্যাটায়নের আকার কি হবে? কম হবে। আচ্ছা দেখো
এইখানে আবার একবার চলে এলাম। ক্যাটায়নের আকার কি হবে? ছোট হতে হবে। একটা পয়েন্ট ছিল না, এটা হচ্ছে ক্যাটায়নের আকার ছোট হতে হবে। যদি ক্যাটায়নের আকার ছোট হয় সেটা সমযোজী চরিত্র। দেখো চলে যাই ওইখানে, এইখানে ক্যাটায়নের সাইজ দেখো, বেরিলিয়ামের সাইজ তো সবচেয়ে ছোট, তাই না? আমাদের কি ছিল? বেটি, মাগে, কার, স্কুটার, বাবা, রাজি। তাহলে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এই পর্যন্ত আমাদের দিয়েছে। উপর থেকে নিচের দিকে গেলে ক্যাটায়নের সাইজ কি হয়? বড় হয়। তাহলে বড়, ছোট সাইজ হলে সে হবে সমযোজী যৌগ। দেখো বেরিলিয়াম সমযোজী যৌগ, তারপরে ম্যাগনেসিয়াম, দেখো আস্তে আস্তে করে সমযোজী যৌগ থেকে তড়িৎযোজী যৌগ মানে আয়নীয় চরিত্র বৃদ্ধি করেছি আমরা। দেখো যত আমরা স্ট্রনসিয়াম থেকে বেরিলিয়ামের দিকে যাচ্ছি তত তার আয়নীয় চরিত্র ডিক্রিজ করছে, কিন্তু সমযোজী চরিত্র বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পারলেন? থার্মাল স্টেবিলিটির ব্যাখ্যাটাতে স্যার ফাই দিয়ে কি ব্যাখ্যা করতে হবে স্যার? বলছি এই যে কথাটা, মানে ধরুন আয়নিক কম্পাউন্ড হলেই তো তার থার্মাল স্টেবিলিটিটা বেশি হবে, কোভ্যালেন্ট কম্পাউন্ড হলে থার্মাল স্টেবিলিটিটা কম হবে। এটা দিয়ে যদি ব্যাখ্যা করা হয় তাহলে কি স্যার এটা ঠিক ব্যাখ্যা হবে না? বুঝতে পারলাম মানে না যেটা ওই ক্যাটায়নের সাইজ দিয়ে যেটা আমাদের ক্যাটায়নের সাইজ ছোট হওয়া মানে সমযোজী চরিত্রটা মানে হ্যাঁ সমযোজী চরিত্রটা বাড়ছে, আর ক্যাটায়নের সাইজ বড় হওয়া মানে সমযোজী চরিত্র কমছে মানে তড়িৎযোজী চরিত্রটা বাড়ছে। হ্যাঁ আর তড়িৎযোজী চরিত্র বাড়া মানেই থার্মাল স্টেবিলিটি বাড়া। হুম এবার এইটা যদি আমি স্যার ব্যাখ্যা দিই, মানে ব্যাখ্যায় কাউকে বলা হয়, এটা কি ভুল হবে নাকি সাইজ দিয়ে ওটা ব্যাখ্যা করতে হবে? ওটাই তো আমাদের চরিত্র বলেছে, আয়নীয় চরিত্র বাড়লে তাপীয় স্থায়িত্ব বৃদ্ধি পায়। তার পরের লাইনে আমার ওটাই লেখা আছে। ওটা লেখা আছে স্যার, এবার ফাই দিয়ে মানে বইগুলোতে স্যার ফাই দিয়েই কিন্তু ব্যাখ্যাটা করা আছে, মানে আয়ন আপনার এই এ দিয়ে আয়নিক পোটেনশিয়াল দিয়েই ব্যাখ্যাটা করা আছে। না, আমরা ওই তো দুটো দিয়ে করছি তো। আমরা হ্যাঁ আয়নিক পোটেনশিয়াল দিয়ে ব্যাখ্যা করতে পারি, আবার কে আয়নীয় চরিত্র কার হবে সেটা দিয়ে ব্যাখ্যা করতে পারি। মানে ব্যাপারটা এইটা যেটা বলা আছে এটা একদম গুছিয়ে বলা আছে। মানে সে কি সেই আর এর ভ্যালু বেশি হচ্ছে, আর সে আর এর ভ্যালু বেশি হলে ফাইয়ের মান কমে, ফাইয়ের মান কম হলে আয়নীয় চরিত্র বাড়ে। অর্থাৎ যার সাইজ, যার রেডিয়াস বড় হবে সে আয়নীয় চরিত্রের, যার রেডিয়াস কম হবে সে সমযোজী চরিত্রের। আয়নীয় চরিত্র বাড়লে তাপীয় স্থায়িত্ব বৃদ্ধি পায়, তাই জন্য ওরা হচ্ছে বেরিলিয়াম থেকে স্ট্রনসিয়াম পর্যন্ত তাপীয় স্থায়িত্বের ক্রম বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল? হ্যাঁ স্যার, ম্যাডাম বুঝতে পারলেন? হ্যাঁ স্যার বোঝা গেছে। বলছি দেখুন, অ্যালকোহলে কেসিএল এবং কেআই এর দাব্যতা। অ্যালকোহল একটি কম ধ্রুবীয় তথা কম পরাবৈদ্যুতিক ধ্রুবক সমন্য দ্রাবক। কেআই কেসিএল অপেক্ষা অধিক সমযোজী ধর্ম সম্পূর্ণ যৌগ। এটা ঠিক। দেখো এখানে কে প্লাস আই মাইনাস, এটা হচ্ছে কে প্লাস সিএল মাইনাস, এটা আই মাইনাস কে প্লাস। আই আর সিএল, আই হচ্ছে বড়, তাহলে বড় সাইজের অ্যানায়ন হলে সেটা সমযোজী যৌগ হয়, তাই জন্য বলেছে কে আই কেসিএল অপেক্ষা অধিক সমযোজী ধর্মসম্পন্ন যৌগ। তাই অ্যালকোহলে কে আই দ্রবীভূত হয় কিন্তু কেসিএল হয় না। কেন না, বলেছে অ্যালকোহল ক্রম ধ্রুবীয় তথা কম পরাবৈদ্যুতিক ধ্রুবক সমন্য দ্রাবক।
এই জায়গাতে স্যার এরকম কি স্যার প্রবলেম আসতে পারে না স্যার, ওই চার্জ বাড়ছে সাইজ বাড়ছে, হুম, এরকম দুটো দিয়ে কি স্যার মিক্স আপ করে প্রবলেম আসতে পারে না, মানে কোনটা সমযোজী না 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 না, তড়িৎ? সিরিজ সিরিজ ওরকম করে দেবে না, তখন সময় যুগত ধরতে ওরা নিজেরাই পারবে না মানে তখন। ধরুন স্যার যেখান থেকে মানে হয়তো চার্জ যতটা ইনক্রিজ করছে সাইজ হয়তো ততটা ইনক্রিজ করছে না, তো এরকম যদি মিক্স আপ হয়ে যায় তখন ধরাটা মুশকিল হয়ে যায়। না ওই রকম করে ঠিক হলে মিক্স, তো স্যার ঠিক আছে, ওটা তো কোনো চাপ না নেই। মিক্স করে দিলে তখন চাপ হয়ে যাবে ব্যাখ্যা করা, তখন তো ওইরকম দু চারটে প্রবলেম স্যার দেখেছিলাম আমি স্যার, ওটা আমি দেবো এই প্রবলেমগুলো, আচ্ছা ঠিক যেখানে আছে, দুটোই একসাথে মানে হচ্ছে, সেটা খুব মানে মুশকিল হয়ে যায় ব্যাপারটাকে ব্যাখ্যা করা। আচ্ছা 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 ঠিক আছে, ব্যাখ্যা করে দেবো। ওই রকম প্রবলেম যদি থাকে আমরা ব্যাখ্যা করব বসে বসে, ঠিক আছে। এখানে একটা বন্ড দেওয়া আছে দেখো, অসমযোজ্যতা বা অসমযোজ্যতা কাকে বলে? তো এখানে ব্যাপারটা কীরকম হয়, এই যে অসমযোজ্যতার কেসটা একবার বলে দিই। যখন আমাদের যখন বাড়ির পাশে না অনেক পুজো হয় আর কি, সে যে কোনো পুজো বা সবার যা অনুষ্ঠানগুলো হয়, তাতে দেখবে আমরা সচরাচর কী করি, যারা চাঁদা কালেকশন করতে আমাদের কাছে আসে তারা এসে যখন বলে যে স্যার 10,000 টাকা দিতে হবে, 5,000 টাকা দিতে হবে, যখন তারা এসে দাবিদার হয়, তো সেখানে ওরা কি করে যে যখন পুজো যেদিন শুরু হয় টাকা তো নিয়ে চলে গেল, এবং পুজো যখন শুরু হয় ওরা পুজোতে যারা ডোনার তাদের নাম ধরে ধরে ওরা অ্যানাউন্সমেন্ট করে, অর্থাৎ সবাইকে জানানো হয় যে এই ব্যক্তি পুজোর জন্য আমাদেরকে এত টাকা দান করেছে। এটা হচ্ছে আমরা নর্মালি সব জায়গাতে দেখতে পাই। এবারে অন্য কোথাও দেখতে পাই কিনা আমি অতটা জানি না। আমাদের যখন বাড়ির কাছে দুর্গাপূজা হয় তখন আমার বাড়িতে চাঁদা থাকে প্রায় 30,000 টাকা, শুধু আমাদের বাড়িতে চাঁদা থাকে। বা হয়তো আমাদের দুর্গাপুজোতে অষ্টমী পুজোর পুরো বাজেটটা একজনকে ধরে দেওয়া হয়, এরকম একটা ব্যাপার করে ওরা। তো ওই জায়গাতে দাঁড়িয়ে যদি আমরা দেখি অসমযোজ্যতা, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী দুটি পরমাণুর মধ্যে একটি পরমাণু এক জোড়া ইলেকট্রন জোড় অপর একটি পরমাণুকে দান করে এবং উভয় পরমাণু সেই ইলেকট্রন জোড় ব্যবহার করে অষ্টক পূর্ণ করে মিলিত হওয়ার যে ক্ষমতা তাকে অসমযোজ্যতা বলে। তাহলে একটি পরমাণু তার ইলেকট্রন জোড় দান করে দিচ্ছে। ওই যে পুজোর সময় যখন আমরা বেশি টাকা দিই তখন পুজো কমিটি আমাদের কি করে, নাম মাইকে বারবার অ্যানাউন্সমেন্ট করে। এইখানে দেখো অ্যামোনিয়াতে অষ্টক পূর্তি ছিল নাইট্রোজেনের, হাইড্রোজেন হিলিয়াম হয়েছিল। BF3 যৌগে বোরনের অষ্টক পূর্তি ছিল না, তাই অ্যামোনিয়া আর BF3 দুজন যুক্ত হয়ে গেল, যেখানে অ্যামোনিয়া হচ্ছে দাতা, BF3 গ্রহিতা। দেখো এই যে বন্ড, সে তাকে তার ইলেকট্রন জোড় সে BF3-কে দিয়েছে এবং দিয়ে অ্যামোনিয়া বলছে দেখ আমি যে তোকে দুটো ইলেকট্রন একসঙ্গে দিলাম না, যখন কোনো সিস্টেম দুটো ইলেকট্রন একসঙ্গে কাউকে দান করবে তখন সেটা নর্মাল বন্ড দিয়ে দেখানো হয় না, তখন তাকে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়। অর্থাৎ এই বন্ডটা ফরমেশন হওয়ার জন্য নাইট্রোজেনের কন্ট্রিবিউশন আছে, বোরনের কোনো কন্ট্রিবিউশন নেই। এবং যেহেতু নাইট্রোজেন দুটো ইলেকট্রন একসঙ্গে দান করেছে তাই এটা অসমযোজী বন্ধন। বুঝতে পারলেন?
এই একটা যৌগ যেখানে তড়িৎযোজী, সমযোজী এবং অসমযোজী বন্ধন একত্রে দেখা যায়। এইসব কম্পাউন্ডগুলোতে তড়িৎযোজী বন্ধন থাকে, অসমযোজী বন্ধন থাকে এবং সমযোজী বন্ধন থাকে। দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড প্রথম যেটা দেওয়া আছে সেটাকে আমি ভেঙে দেখাচ্ছি। অ্যামোনিয়াম ক্লোরাইড Cl- এবং দেখো এই Cl- আর NH4+ এটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন। আর এই যে হাইড্রোজেনের সঙ্গে যে বন্ডটা করা আছে এইটা এইটা এই তিনটে হচ্ছে সমযোজী বন্ধন। আর যেটা তীর চিহ্ন দিয়ে দেখানো আছে সেটা হচ্ছে অসমযোজী বন্ধন। অর্থাৎ কি, আমরা একই কম্পাউন্ডের মধ্যে তড়িৎযোজী, সমযোজী এবং অসমযোজী বন্ধন দেখতে পাই। সেই রকম কিছু কম্পাউন্ডের নাম আমরা এখানে দেখে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের স্ট্রাকচার কিরকম হবে স্যার? হ্যাঁ, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের স্ট্রাকচার কিরকম হবে? অ্যালুমিনিয়াম, হ্যাঁ মানে একটা তো Li+, AlH4-। অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম সচরাচর কটা বন্ধন করবে? তিনটা ইলেকট্রন থাকছে। হ্যাঁ, আর যে হাইড্রোজেনটা মাইনাস হয়েছে সে দুটো ইলেকট্রন ওকে দান করছে। ওটা দেখিয়ে দিন স্যার একটু। ওই তো দেখিয়ে দিয়েছি। এই শান্তনু, স্যার কোন দেখতে পেলাম না তো স্যার। হ্যাঁ লাই স্যার, আপনার অঙ্কনটা কোথায় দেখতে পাচ্ছি? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এই তো, এই তো, দেখা যাচ্ছে তো। আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি, আমি মার্ক করে দিচ্ছি। এই যে এই যে এই যে এই যে ও আচ্ছা আচ্ছা। আমরা এই কম্পাউন্ডগুলোকে মনে রাখবো। আমাদের ছবি হয়তো ওরা আচ্ছা, Li+টা ওটা Li+টা তড়িৎযোজী, আচ্ছা Li+টা Li+টা স্যার AlH4- এর সঙ্গে তড়িৎযোজী বন্ধনে রয়েছে আর কি। হ্যাঁ, Li+, হ্যাঁ এবার ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। বাস। চলো, এইখানে দেখো কিছু ক্যাটায়নের রেডিয়াস বাই অ্যানায়নের রেডিয়াসের একটা রেঞ্জ আমি দিয়ে রেখেছি। R+/R- এর পাল্লা দেওয়া আছে, তার সবর্গাঙ্ক সংখ্যা দেওয়া আছে, তার কীরকম গঠনাকৃতি হবে সেটা আমাদের এটা দেওয়া আছে এখানে। সচরাচর কি আমরা এই রেঞ্জটা শুধু মনে রাখবো, প্রত্যেকটা রেঞ্জ মনে রাখবো এবং রেঞ্জ মনে রাখার পরে সেখান থেকে কি কি গঠনাকৃতি হতে পারে সেটা আমরা মনে রাখবো। আর এখানে কোনো কাজ নেই। পরীক্ষায় তারা আমাকে মানগুলো সাপ্লাই হয়তো সবগুলোই করে দেবে। R+R- এর মান তারা আমাদেরকে সাপ্লাই করে দেবে, দিয়ে বলবে তাদের গঠনাকৃতি কত হবে এটা বলতে পারে, কিংবা তাদের সবর্গাঙ্ক সংখ্যা কত হয় সেটা বলতে পারে। এখান থেকে আমাদের দুটো কোশ্চেন করতে পারে, সবর্গাঙ্ক সংখ্যা কত হবে সেটা বলতে পারে, আর গঠনাকৃতি তার কেমন হবে সেটা বলতে পারে। আমরা শুধু মানগুলো মনে রাখবো, আর মানে রেঞ্জগুলো মনে রাখবো, আর তার সবর্গাঙ্ক গঠনাকৃতিটা কী হবে সেটা আমরা একবার মনে রাখবো, যতটা মনে রাখা যায়। তার মাইক্রোফোন অন আছে। পরেরটা মধ্যে কি বলেছে দেখো, ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, যেটাকে আমরা বলি
VSEPR, এটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে VSEPR, ভ্যালেন্স। ধনঞ্জয় বাবু মানে মাইক্রোফোনটা অন রয়েছে স্যার, একটু বলে দিন। কার বলো তো? ধনঞ্জয় বর্মন মনে হচ্ছে। ধনঞ্জয় বাবু, না, মাইক্রোফোনটা একটু অফ করে দিতে হবে। ধনঞ্জয়, মাইক্রোফোনটা একটু অফ করে দিতে হবে। নেই মনে হচ্ছে বেটা। আচ্ছা, বলছি যোজ্যতা কক্ষের ইলেকট্রন জোড়ের বিকর্ষণ তত্ত্ব, যেটাকে বলা হয় ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এর নামটা মনে রাখবেন, হয়তো কোথাও কোনো কোশ্চেনে VSEPR দিয়ে তার ফুল ফর্ম দিয়ে দিল, তখন কিন্তু এটা নাম মনে রাখলে আমরা লিখতে পারবো না। আচ্ছা, এবারে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি কি, এখানে একটা আমাদের দেওয়া আছে, ফর্মুলা দেওয়া আছে, বলা আছে H সমান হাফ অফ S প্লাস M প্লাস মাইনাস P। S মানে কি? কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা। M মানে কি? M মানে একযোজী লিগ্যান্ডের সংখ্যা, একযোজী লিগ্যান্ড। P হচ্ছে চার্জ, H হাইব্রিডাইজেশন মানে সংকরায়ন। ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। এই ফর্মুলা দ্বারা ওখানে যেটা পড়েছিল TeF5F6, যে কম্পাউন্ডটা পড়েছিল সেটা এই জায়গা থেকে আমাদের পড়েছিল। আমরা শুধু এই ফর্মুলা মনে রাখবো, H সমান হাফ ইন্টু S প্লাস M প্লাস মাইনাস P, কেন্দ্র পরমাণু যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা, একযোজী S, M হচ্ছে একযোজী লিগ্যান্ডের সংখ্যা, P হচ্ছে চার্জ। এবারে আমরা দেখব কি হয়। এই জায়গাতে আমাদের দেওয়া আছে SP সংকরায়ন। SP সংকরায়ন হলে যদি সেখানে বন্ধন জোড় দুটো থাকে, বন্ধন জোড় BP নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, যাকে আমরা বলি লোন পেয়ার, আর এটা হচ্ছে বন্ড পেয়ার, নাই বন্ধন ইলেকট্রন জোড় দুটো, এবং সেটা আকৃতি হচ্ছে কীরকম হবে, সরল রৈখিক হবে। sp2 সংকরায়ন, বন্ধন জোড় তিনটে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, তখন সেটা ত্রিকোণীয় সমতলীয়। sp3 যদি হয়, চারটা বন্ধন জোড়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, তখন সেটা সুষম চতুস্থলকীয়। sp3 সংকরায়ন, যার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, বন্ধন জোড় তিনটা, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় একটা, তখন তার নাম পিরামিডীয়। sp3 সংকরায়ন হলে বন্ধন জোড় দুটো, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দুটো, তখন সেটা কৌণিক আকৃতির বা ভি আকৃতি। sp3d সংকরায়ন, পাঁচটা বন্ধন জোড়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই, তখন ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। sp3d সংকরায়ন, যেখানে চারটা বন্ধন জোড়, একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, নাম হচ্ছে সিসো বিকৃত চতুস্থলকীয়। sp3d সংকরায়ন, যেখানে বন্ড পেয়ার তিনটা, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দুটো, তখন সেটা হচ্ছে টি আকৃতি বিশিষ্ট হয়। আর এইখানে যদি আমরা দেখি sp3d সংকরায়ন, দুটো বন্ধন জোড়, তিনটে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, তখন তার নাম হচ্ছে সরলরৈখিক। sp3d2 সংকরায়ন, বন্ধন জোড় ছটা এবং
মানে sp3d2 মানে এখানে s এর মাথায় 1, p এর মাথায় 3, 3 আর 1 4, d এর মাথায় 2, তা কত হলো 6। তাহলে তখন অষ্টতলকীয় sp3d2 সংকরায়ন, বন্ধন জোড় 5টা, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় 1টা, যেটা আমাদের পরীক্ষায় পড়েছিল বর্গ পিরামিডীয় sp3d2, 4টা বন্ধন জোড়, 2টা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, বর্গ সমতলীয় sp3d3, তার বন্ধন জোড় 7টা, তখন হচ্ছে পঞ্চকোণীয় দ্বি পিরামিডীয়। তার স্ট্রাকচার আমরা দিয়ে রেখেছি IF7 REF7, যেখানে 3 ধরনের অ্যাঙ্গেল আমরা দেখতে পাই, 72 ডিগ্রি, 90 ডিগ্রি আর 180 ডিগ্রি। এই 3 ধরনের অ্যাঙ্গেল আমরা পঞ্চকোণীয় দ্বি পিরামিডীয়তে দেখতে পাবো, যার সংকরায়ন sp3d3 হবে। স্যার এই ক্যালকুলেশনের সময় স্যার ক্যাটায়ন থাকলে স্যার ওটা চার্জটা মাইনাস হবে, তাই তো? হ্যাঁ, প্লাস থাকলে আর মাইনাস, anion থাকলে মাইনাস থাকলে চার্জটা প্লাস। প্লাস। হ্যাঁ। এরপর আমরা দেখব একটা কম্পাউন্ড নাম রেখেছি PCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস সেন্টার, ক্লোরিন হচ্ছে ভ্যালেন্সের লিগেন্ড, বাইরের সেলে 3s2 3p3 আছে। তার সংকরায়ন কত? 5টা ইলেকট্রন আর 5টা লিগেন্ড, 5 5 10, 2 দিয়ে ভাগ করলে 5, sp3d সংকরায়ন। sp3d সংকরায়ন হলে বন্ধন জোড় কটা পাচ্ছি আমরা? বন্ধন জোড় 5টা, এখানে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় লোন পেয়ার এখানে নেই। যেহেতু লোন পেয়ার এখানে নেই, তাই জন্য তার স্ট্রাকচার আমাদের কি হয়, সেখানে আমরা যেটা বলেছিলাম ত্রিকোণীয় দ্বি পিরামিডীয়। আরও যদি আমরা এক্সাম্পল চাই, দেখো AsF5, OsF4, SbF5, স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি 120 ডিগ্রি বন অ্যাঙ্গেল। এইটা হচ্ছে এই ক্লোরিন থেকে এই ক্লোরিন 180 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি। আমরা চলে যাচ্ছি ইকুইটোরিয়াল পজিশনে স্যার, ইকুইটোরিয়াল পজিশনটাই 180। হ্যাঁ, ইকুইটোরিয়াল পজিশনটা 180 ডিগ্রি। রিয়াল আর ইকুইটোরিয়াল। হ্যাঁ, ক্লোরিন দুটো তো স্যার ইকুইটোরিয়াল অ্যাক্সিয়াল পজিশনে আছে, তাই তো? এটা হচ্ছে ইকুয়াটোরিয়াল নয় বাবা, ওটা অ্যাক্সিয়াল, এটা তো অক্ষ বরাবর। অক্ষটা আমাদের কীরকম হয়? আমাদের অক্ষ এইরকম একটা হয়, এইরকম একটা হয়, তার মানে এটা তো আমাদের এই। হ্যাঁ বলছি দুটো ক্লোরিন আছে অ্যাক্সিয়াল। হ্যাঁ, অ্যাক্সিয়াল আর বরাবর আছে, এই 3টে ক্লোরিন আছে ইকুইটোরিয়াল। ইকুয়াটোরিয়াল পজিশনে আছে। হ্যাঁ হ্যাঁ। আমরা পাশে যে উদাহরণ এক্সাম্পলগুলো দিয়ে রেখেছি, সেই এক্সাম্পলগুলো মনে রাখতে হবে, কারণ ওই এক্সাম্পলগুলো sp3d সংকরায়নের মধ্যেই আমাদের পড়বে, তাই আমাদের এটা হচ্ছে মনে রাখার জন্য। তো পরের কেসটা আমরা একবার দেখে নেব, SF4। ধনঞ্জয় বাবু, ধনঞ্জয় বাবু, মাইক্রোফোনটা একটু অফ করতে হবে, মাইক্রোফোনটা অন হয়ে থেকে গেছে। কোথায় জানি? আচ্ছা, SF4। SF4 এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো SF4 আমরা দেখতে পাচ্ছি, এটা SF4। তার H সালফারের বাইরে কটা থাকে? সালফারের বাইরে থাকে 6টা। সালফার 3s2 3p4, 6টা, 6 আর 4 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, sp3d সংকরায়ন। তো sp3d সংকরায়ন হয়েছে। দেখো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা, এই যে বন্ধন জোড় কটা? 4টা, 4টা ফ্লোরিন আছে, তাই বন্ধন জোড় 4, বন্ধন জোড় হলো 4। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কত? এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সমান সংকরায়ন থেকে বন্ধন জোড় বাদ দিতে হবে। সংকরায়ন থেকে যদি আমরা বন্ধন জোড় বাদ দিই, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় 1টা। তার মানে কি? sp3d সংকরায়ন হলো 4টা বন্ধন জোড়, 1টা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়,
সেই পেজটাতে চলে যাই। sp3d সংকরায়ন, sp3d সংকরায়ন, 4টা বন্ধন জোড়, একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, কি আমাদের হচ্ছে সিসো। এই যে সিসো বিকৃত চতুস্থলকী। তাহলে sp3d, হ্যালো স্যার, বলুন। স্যার বলছি যে সবগুলোর কেন্দ্রীয় পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় মনে রাখা তো কঠিন, যেমন টিইএস ছিল, টিইএফ5, টি এর আমি কেন্দ্রীয় পরমাণু ওটা তো কেন্দ্রীয় পরমাণু, ওটার ইলেকট্রন জোড় কি বলে যোজক ইলেকট্রন সংখ্যাটা আমার মনে ছিল না, মানে জানতাম না আমি। ওটা ওই কোন গ্রুপে আছে সেটা জানলেই তো হয়ে যাবে। আচ্ছা, টেলুরিয়াম, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। 5 4 5 6 6 নম্বর গ্রুপে, তার মানে 6 হবে। অক্সিজেনটা কত গ্রুপ? 6, তাহলে 2 হবে যোজ্যতাটা। না 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 না, এর অক্সিজেনটা তো আছে গ্রুপ 16, গ্রুপ 16 তে অক্সিজেন আছে। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। হ্যাঁ তাহলে অক্সিজেনে তো হচ্ছে 8, মানে 2s2 2p4। হ্যাঁ, আর টি হচ্ছে 5s2 5p4। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। তাহলে 2s2 2p4, 3s2, হ্যাঁ, তাহলে 4s2 4p4 টেলুরিয়াম। না, 5s2 5p4 এটা আছে দেখছি। হ্যাঁ 5s2 5p4, হ্যাঁ 5s2 5p4। আমাদের এইটি মনে রাখতে হবে, কে কে কার পরে আছে। স্যার এই গ্রুপটাকে আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, গ্রুপ আমাকে মনে রাখতেই হবে। গ্রুপ মনে রাখার জন্য আমরা পিডিএফ দিয়েছিলাম। হ্যালো, গ্রুপ মনে রাখার জন্য আমরা পিডিএফ দিয়েছি। গ্রুপ কেমিস্ট্রির কোন গ্রুপটা, কোন এলিমেন্টটা কোথায় আছে, মানে তার ইলেকট্রনিক বিন্যাস কি হবে, সেটা আমাকে মাস্ট মনে রাখতে হবে। সেটা না মনে রাখলে আমি ওটা করতে পারবো না। হ্যাঁ স্যার, ওটাই আমি বলছি, মানে মনে রাখার বিষয়টা কিভাবে মনে রাখবো, এত আছে পর্যায় সারণী, পুরো পর্যায় সারণী কিভাবে মনে রাখবো? কি করে মনে রাখবো সেটা আমরা প্রথমেরটা মনে থেকে গেলে পরেরটা তো এক এক করে বাড়িয়ে চলে যাচ্ছে। অক্সিজেনটা মনে রাখলেই তো বাকিগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে বলে দেই, এই যে আমরা প্রথম যে পেজগুলো দেখলাম, এই যে এইখানে দেখুন, এই যে এই জায়গাটাতে আমাদের একটা করে এই যে ডায়ালগ দেওয়া আছে না, এই যে ডায়ালগ, এই ডায়ালগটা তো মনে থাকছে। হ্যাঁ স্যার, এটা তো খাট ধাতু আর ভারী মৃত্তিকা ধাতুর ক্ষেত্রে বললেন। হ্যাঁ, আর আচ্ছা, এটা একটা বললাম। পুরো পর্যায় সারণী ধরুন ধরুন একটা দিয়ে দিল এইচজি, যেমন হচ্ছে অ্যাটমিক নাম্বার হচ্ছে 80, 6s2 5d10, এগুলো কিভাবে মনে রাখবো এত? আচ্ছা এরকম যদি দিয়ে দেয় পরীক্ষায়, কঠিন দিচ্ছে তো দেখছি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এইগুলো মনে রাখার জন্য আমার কিছু কলা কৌশল আছে, আমি সেটাও ভেবেছি। আমি পর্যায় সারণীটাকে একদম মনে রেখেছি ওই কলা কৌশল করে করে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই শান্তনু। হ্যালো, আচ্ছা, এই জায়গাতে আমরা কাকে দেখতে পাচ্ছি? আচ্ছা, এখানে দেখো XCOF2, XCOF2 যেটা আমরা দেখতে পাচ্ছি জেনন। এখানে মূল যৌগ হচ্ছে জেনন। জেননের যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস আমরা আগেও দেখেছি। জেননের বাইরে 8টা ইলেকট্রন আছে, আমরা আজকেই দেখেছিলাম। হেনা, নেনা, আর্করিনা, জিরোনারে আউট, সেখানে 8টা ইলেকট্রন জেননের আছে। অক্সিজেন আর ফ্লোরিন আছে, কিন্তু হাইব্রিডাইজেশনে আমরা বলে দিয়েছিলাম যে সেখানে
একযোজি লিগেন্ডকে নিতে হবে, দ্বিযোজি লিগেন্ডকে নেওয়া যাবে না। তার মানে ফ্লুরিন হচ্ছে আমাদের একযোজি লিগেন্ড, অক্সিজেন দ্বিযোজি লিগেন্ড, সো অক্সিজেন বাদ। তাহলে একযোজি লিগেন্ড ফ্লুরিন দুটো আছে, তাহলে 8 + 2 = 10 ডিভাইডেড বাই 2 মানে 5 sp3d সংকরায়ন। এখানে বন্ধন জোড় তাহলে কটা হবে না, বন্ধন জোড় এখানে হবে দুটো ফ্লুরিনের একযোজি করে দুটো, আর অক্সিজেন আর একটা সিঙ্গেল বন্ধন তৈরি করবে, এই জন্য 3টে, আর বাকি দুজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থেকে যাবে। এই যে দেখো আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এই স্ট্রাকচারটা আমাদের XeOF2, যেখানে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দেখতে পাচ্ছি, এটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, আর দুটো ফ্লুরিন একটা অক্সিজেন। তাহলে আমাদের কি হলো, sp3d সংকরায়ন, দুটো বন্ধন জোড়, এই বন্ধন জোড় 3টে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দুটো, যখন হবে দেখো এটা ইংরেজির মানে 5 - 3 হয়ে যাচ্ছে, হ্যাঁ 5 - তাহলে 3, দুটো নিঃসঙ্গ ইলেকট্রন যোগ, 5 তিনটে - বন্ধন 3 যোগ। হলে দুটো, এবং হ্যাঁ। দেখো এটা ইংরেজির টি এর মতো লাগছে, জাস্ট টি, তাই এটার নাম আমরা রেখেছি টি আকৃতি। স্যার এইটা স্যার একটু গুলিয়ে যায় স্যার, মানে কোনটা যে কি আকৃতিটা হবে ওই তো এইটাই একটু গুলিয়ে যায় মাঝে মাঝে আর কি। ওই অঙ্কনটা হয়ে গেল, এটাকে তো আমাদের মনে রাখতে নামটা হবে, মনে থাকাটা আমরা গুলিয়ে যায় মাঝে এইখান মাঝে। থেকে মনে রাখবো। এই যে দু পাতা, এই দু পাতা পুরো মুখস্থ। এবার আমার এগুলো করে করে তো মুখস্থ হয়ে গেছে, আমাকে মুখস্থ করতে হয় না। ব্যাপারটা হচ্ছে এইখানে, এই যে দেখো sp3d সংকরায়ন, 3টে বন্ধন জোড়, দুটো লোন পেয়ার, টি আকৃতির। আমি তো এটা বারবার ধরে লিখি, সবাইকে বলি, এই কারণে আমার না মুখস্থ হয়ে গেছে, আর কিছু না। স্যার কিসের শব্দ আসছে একটা স্যার? কিসের শব্দ বলো দেখি? ধনঞ্জয় মনে হয় ঘুমিয়ে গেছে, ধনঞ্জয় ঘুমিয়ে গেছে। হ্যাঁ তো ঘুমিয়ে গেছে সে তো, কিন্তু ওকে তো আমি বের করতে পারছি না। স্যার আজকে থাক, নাক ডাকার আওয়াজ শুনলে তো আর পড়া হবে না।